If you don't bring young blood into it, it would be extremely difficult to run the government. It's very personal for me, other than Hindustani Muslim. এই জাতির ভবিষ্যৎকে আল্লাহ জানে। এই চাটুকারিতা একটা ভিখারি মেন্টালিটি। না, এটা কিন্তু ফার্ম অস্ট্রেলিয়াতেও বাই দ্য ওয়ে। এই জিনিসটা সেটা লেট মি ফিনিশ। আই উইল ফিক্স পাবলিক সেক্টর। এটা কি এত গান্ডুদের দেশ? ইটস স্কেয়ারি সিনারিও। উই শুড রিজয়েস। ইটস মেস। ওই যে অল্প বয়সে প্রেমে পড়লে আর কি যা হয়। তুমি আমাকে কন্ট্রোভার্সিয়াল প্রশ্নটাই করছো। And the truth is that হ্যালো এভরিওয়ান, আমি SM সাইফ কাদের রুবাব। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের দি বাংলাদেশ ডায়ালগের ফার্স্ট এভার পডকাস্ট সিরিজ কাউন্টার ন্যারেটিভে। কাউন্টার ন্যারেটিভ এমন একটি শো হতে যাচ্ছে যার মাধ্যমে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, পলিটিশিয়ানস, সোশ্যাল থিঙ্কার্স, সোশ্যাল অ্যাক্টিভিস্টস তাদের সম্বন্ধে আমাদের যে পার্সপেক্টিভ আছে তাকে চ্যালেঞ্জ করছে তারা নিজেরাই। তারা আপনাদের সামনে আসবে, কথা বলবে আমাদের সঙ্গে, সকলের সঙ্গে। তাদেরকে জিজ্ঞেস করব তারা কি, কেন, কখন, কিভাবে বলতে চাচ্ছে এবং ভবিষ্যতে কি করবে। আমাদের প্রথম শোতে আমাদের সঙ্গে আছেন দুজন বেশ জনপ্রিয় অতিথি। আপনারা সকলেই তাদেরকে চেনেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি। আমার ডানে আছেন ডক্টর শামারু মির্জা, আমার বামে আছেন ডক্টর ফাহাম আব্দুল সালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? জি ভালো আছি আপা। ফাহাম ভাই কবে আসলেন দেশে? 17 তারিখ জানুয়ারি। আপনারা একসাথেই এসছেন? না, আমি এসেছি 2 দিন পর, 19 তারিখে। তো আছেন তো কিছুদিন? আছি, হ্যাঁ, আরো 1-1.5 সপ্তাহ আছি। একটা জিনিস কি আপা এবং ফাহাম ভাই দুইজনই, আপনাদের দুজনকেই বলছি, 5 আগস্ট যদি না হতো বাংলাদেশে, আপনিও হয়তো বা আমরা এখানে বসতাম না। আমরা কেউ, আপনারা হয়তো আসতে পারতেন, আপনার বাইরে ছিলেন না। আসতে পারতাম, আমি পারতাম না। বাট আমি আসলে এখানে বসতে পারতাম। আপনি আসলে এখানে বসতে, আমি ওখানে থাকতে পারতাম না, বিকজ অফ আই হ্যাভ সাম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন অ্যাজ ওয়েল। সো 5 আগস্ট হয়েছে যে জন্য আমরা এখানে বসতে পারছি। 5 আগস্ট হয়েছে বলাটা আসলে খুবই জেনারেলাইজেশন হয়ে যায়। 5 আগস্টের আগ পর্যন্ত এর আগের মাসটাতে যা হয়েছে বা গত 1.5 দশকে যা হয়েছে, এরপরে আসলে আমরা এখানে বসতে পারছি আফটার লট অফ স্যাক্রিফাইস এন্ড এভরিথিং। তো 5 আগস্টের পরবর্তী জাস্ট আফটার এফেক্টটা কী ছিল? আপনার রিয়াকশনটা কী ছিল? আপনার মেন্টাল স্টেটটা কী ছিল 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে পালালেন? সত্যি কথা বলতে 5ই আগস্ট আমি খুব অনুভূতিহীন একটা অবস্থায় ছিলাম। আমি পুরো জুলাই মাসটা খুব ট্রমাটাইজিং সময়ের মধ্যে দিয়ে গেছি। রাতে ঘুমোতাম না, আমরা বিভিন্ন রকমের কাজ করতাম ডিয়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। সো 5ই আগস্ট যখন ঘটনাটা ঘটলো, 4 তারিখ থেকে আমরা বুঝতে পারছিলাম কিছু একটা ঘটবে। ঘটনাটা ঘটার পরে প্রথমে অবশ্যই আমি আল্লাহর কাছে জানালাম, আমি নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, এবং তারপরে আমার যে অনুভূতিটা মনে হলো যে সেটা হচ্ছে যে ইট ফাইনালি হ্যাপেন্ড। হ্যাঁ, ইভেন জানুয়ারিতে উই ডিডন্ট রিয়ালাইজ দ্যাট এই বছরই কিছু একটা ঘটবে। So it happened, and alhamdulillah for that. So that was my initial reaction. What about you? It's elation. It's very personal for me for various reasons. Because our emotional involvement in all of this was very heightened. এবং আমি বাংলাদেশের আপনাদের তরুণ যারা, I feel deep gratitude towards ইয়াং পিপল অফ বাংলাদেশ। যে আপনি যেটা বলছিলেন যে এখানে আমি বসতে পারছি, এটা সম্ভব ছিল না। তো এই যে অসম্ভব জিনিসটা হলো আমাদের জীবনে, এটার মূল কারিগর হচ্ছে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী। এবং আমার 5ই আগস্টে মনে হয়েছিল যে আই অলওয়েজ নিউ দিস উইল হ্যাপেন। And this after prophecy, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। Please continue. I always knew that this should happen, but I never hoped যে এটা অগস্ট মাসে হবে। তো এটা হওয়ার পর আমি যেহেতু এই ট্রমা আমার জন্য খুব বেশি পার্সোনাল লেভেলে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম বাংলাদেশের জন্য, অ্যান্ড আমি বাংলাদেশের তরুণদের জন্য দোয়া করলাম যে, অ্যান্ড আই ফেল্ট ইলেটেড টু বি অনেস্ট যে এই আমার মেয়ের জন্মদিনের পর এত সুন্দর দিন আমার জীবনে আর আসে নাই। তো yeah, that's it. That's a way of putting things. আপনাদের দুজনকেই দুটি পার্সোনাল প্রশ্ন করে শুরু করতে চাই। আপনি জানুয়ারির প্রথম সপ্তাহে, আমি ভুল না করে থাকলে প্রথম সপ্তাহে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন আপনার বাবা সম্পর্কে।
সেখানে আপনি উল্লেখ করেছেন তিনি ৩৮ বছর আগে মারা গেলেন। হুম। আমার কাছে মনে হয়েছে পোস্টটি পড়ে যে অবভিয়াসলি আমাদের সবার বাবারাই আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু আপনি যেভাবে আসলে জিনিসটাকে পোর্ট্রে করেছেন, মনে হয়েছে মানে হিজ ডিমাইস লেফট আ ভেরি বিগ ইমপ্যাক্ট অন ইউ। It does to everyone. বাট দ্যাট টাইম মানে আমাদের যেমন আমি বলতে পারি যে আমার বাবা এখনো জীবিত আছেন, বাট অ্যাট দ্যাট টাইম ইউ ওয়্যার নট অফ মাই এজ। Yes, সো of course. দ্যাটস ভেরি ডিফারেন্ট। আমি আই ক্যান নেভার ফিল দ্যাট। that's true. মানে ব্যাপারটা কি, I didn't know how to navigate. বাবা না থাকলে সমস্যা কি মানুষের, যে আপনাকে মানে একটা কনফিডেন্স থাকে না। তো এটা আমার মধ্যেও ওই বয়সটাতে ছিল, যে আমার না একটা জিনিস মনে হতো যে আমি যদি কোনো একটা কাজ করতে না পারি, whether it's a crime or whether how do I process, I didn't know this. আর তাছাড়া কনফিডেন্সের ঘাটতি হয় বাবা না থাকলে, তো ওইটা তো ছিলই। এবং সোসাইটি ওয়াজ ডিফারেন্ট ব্যাক দেন ইন ভেরিয়াস ওয়েজ। মানে ধরেন আপনাদের যে সেন্স অফ ইনহিবিশন এখনকার যারা তরুণ, এটা অনেক কম। সমাজ অনেক অ্যাকসেপ্টিং হয়ে গেছে, হ্যাঁ, বিভিন্নভাবে, আবার বিভিন্ন দিকে হয়ও নাই। তো ওই বয়সটাতে আমি ঠিক জানতাম না কীরকম। আর এখন যেটা আমার খারাপ লাগে, ওই সময়ের সাথে এখনকার খারাপটা অন্যরকম। যে আমার কাছে মনে হয় যে আমার বাবা এরকম একটা মানুষ যার নাতি দেখার খুব দরকার ছিল। ইজ এ ভেরি কম্প্যাশনেট ম্যান, ভেরি কম্প্যাশনেট ইন দ্য সেন্স যে সারা পৃথিবীর মানুষদের জন্য যার মানে অশেষ কম্প্যাশন, অসীম দয়া, এই ধরনের মানুষ। এই ধরনের মানুষ তার একটা নাতিও দেখে যেতে পারেনি। It's very sad to me. So yes, I feel that way, and it's a scar that you always carry with you. But life is like that. You can't help much. এবং nothing to complain. আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন সেটা তুলনারহিত। তবুও কষ্ট তো থাকবেই। অবশ্যই ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল। শামাপ, আপনি স্যারকে অনেকগুলো ফেজে দেখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে। তো স্যারকে আপনি প্রথমে দেখেছেন আপনার বাবা হিসেবে, তারপর তিনি একজন শিক্ষক ছিলেন, তারপর তিনি একজন রাজনীতিবিদ হিসেবে আবির্ভাব করলেন। ঠাকুরগাঁতে তিনি মেয়র হিসেবে প্রথমে ইলেক্টেড হলেন, তারপরে উনি জাতীয় রাজনীতিতে আস্তে আস্তে আজকে বাংলাদেশে উনি অনেকে বলে সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে অনেক বছর ধরে দায়িত্ব পালন করছেন। থ্রু আউট দ্য রেজিম উনি যে ভূমিকা রেখেছেন ফর দিস ট্রানজিশন, এটা সকলে তাকে তার সেই জায়গাতে রেসপেক্ট করে। তো আপনার জন্য আসলে ট্রানজিশনটা কেমন ছিল, যে আপনার বাবা একটা সময় পর্যন্ত জাস্ট হি ওয়াজ আ ভেরি সিম্পল ম্যান, তারপর তিনি ঠাকুরগাঁয়ে মেয়র হলেন, তারপরে আসলে থিংস চেঞ্জড অর থিংস এসকেলেটেড ভেরি কুইকলি। আমার রাজনীতি দেখার হিসেবে আমার কাছে মনে হয়েছে যে থিংস এসকেলেটেড ভেরি কুইকলি। তো আপনার কি মনে হয়েছে? হ্যাঁ, গত 15 বছরে আসলে খুব দ্রুতই সব কিছু বদলে গেছে। তো তবে আমি মানে আমার যখন বোধ হওয়ার পর থেকে কিন্তু আব্বুকে দেখি, আব্বু সবসময় তার সব কিছুতে সমাজের অন্যান্য মানুষদের নিয়ে মানে আব্বু ওয়াজ এ ভেরি লাইক সামাজিক ম্যান, লাইক সোশ্যাল রিফর্মার। সো ছোটোবেলা থেকেই দেখেছি আব্বু আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, বিভিন্ন যখন পূজা হচ্ছে পূজা মণ্ডপে যেতেন, একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে সেখানে যেতেন, স্কুল কলেজে প্রোগ্রামে যেতেন। সো ওটা তো অন্যরকম আব্বু। বাট বাবা হিসেবে আব্বুর যে ব্যাপারটা সবসময় আমাকে খুব নাড়া দিয়েছে এবং আমার মনে হয় একটা ভীষণভাবে একটা ইম্প্যাক্ট তৈরি করেছে, যে আব্বু আমার কোনো সিদ্ধান্তে কখনো কোনো বাধা দেয়নি। হ্যাঁ, এখন পর্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছি হয়তো বা, হ্যাঁ খারাপ সিদ্ধান্ত নিলে কী হতো আমি জানতাম না, বাট কখনই কোনো বাধা দেয়নি। এবং সবসময় একটা কথাই বলেছে যে তোমার সিদ্ধান্ত তোমার কাছে এবং তোমার অ্যাকশন তোমাকে ডিফাইন করবে, সো ভেবে চিন্তে কাজ করো। বিয়ের সিদ্ধান্তটা খুব ভালো ছিল। যাই হোক, এটা বোধহয় পরে এডিট করে দিলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, তো কখনই কোনো বাধা দেননি। ইভেন আমার মনে আছে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এইচএসসির পরে, হ্যাঁ প্রথমে শুরু হয়েছে যে এসএসসিতে সায়েন্স নেবো না আর্টস নেবো, বিকজ আমাদের পরিবারে একজন বাদে সবাই আর্টস পড়েছে, ইকোনমিক্স পড়েছে, পলিটিক্যাল সায়েন্স পড়েছে, কিন্তু আমি সায়েন্স পড়তে চাইলাম। তা আব্বু সে একই কথা বললো যে পারবে তো? হ্যাঁ পারবো, ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হবো আব্বু চেয়েছিল আমি অর্থনীতি পড়ি, মানে আব্বুর মতো করে পড়াশোনা করি। আমি বললাম না, আমি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি পড়বো। আব্বু তুমি পারবা? এত কঠিন সাবজেক্ট পড়তে পারবা? আমি বললাম হ্যাঁ পারবো। ঠিক আছে পড়ো।
সো আব্বুকে দেখেছি আব্বু হিসেবে কখনো শাসন কখনোই করেনি, কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আমাকে সাহায্য করেছে। 2012 সালে আব্বু বোধহয় প্রথম যুগ্ম মহাসচিব হন, জি। প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। তারপরে কিন্তু কিছুদিন পরেই ইলিয়াস আলীর ঘটনাটি ঘটে, এবং তখন আমি প্রেগন্যান্ট যখন ঘটনাটি ঘটে। এবং আমি তারপরেও না বুঝতে পারিনি যে কী হচ্ছে। হ্যাঁ, তখন আমি ক্যানবেরাতে, এবং হঠাৎ একদিন শুনলাম যে আব্বুকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, এবং আই ওয়াজ লিটারালি শকড যে গত 50 বছরে 1971 সালের পরে বাংলাদেশের রাজনীতিতে এরকম কালচার তৈরি হবে যে আব্বুকে অ্যারেস্ট করে নিয়ে জেলে পাঠিয়ে দেবে। এবং পরে যখন আমি আব্বুর মামলা বিবরণীটা পড়লাম, আই ওয়াজ মোর শকড বিকজ অ্যাপারেন্টলি আব্বু মানে মিউনিসিপ্যালিটির ময়লার গাড়ি পুড়িয়ে আব্বুকে অভিযুক্ত করে আব্বুকে জেলে পাঠিয়েছে। তারপর থেকে তো শুরু। তারপরে আমি অবস্থাতেই চলে আসলাম ঢাকাতে। আব্বুর সঙ্গে যখন প্রথম আমি কারাগারের ছোট্ট ঘরটাতে দেখা করি, আমি ওই দিন কোনোদিনও ভুলবো না। এবং তারপর তো ওই দেখা করা অনেকবার রেগুলার বেসিসে হয়েছে গত 15 বছর ধরে। গত 15 বছর আমি মনে করি শুধু আব্বুর অ্যারেস্টটা না, গত 15 বছরে বাংলাদেশের রাজনৈতিক কালচারে একটা সভ্যতা কিংবা সদ্ভাব নষ্ট হয়ে গেছে। এটা খুব দ্রুত গত 15 বছর হয়ে গেছে। এবং আব্বু চেষ্টা করেছে, এবং আমি মনে করি যে আমার বাবা হিসেবে নন, এখানে সকলে হয়তো একমত হবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অ্যাজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর টিল নাও হি ইজ ট্রাইং হিজ বেস্ট রাজনীতিতে সদ্ভাবটা রাখার জন্যে। অনেক ধন্যবাদ। এই ব্যাপারে আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতাম যে আপনার প্রাইভেট লাইফটাতে স্যারের রাজনৈতিক ভূমিকা এটা এফেক্ট করেছে? ভীষণ। এটা ফাহাম ভালো জানে। ফাহাম আমাকে প্রায় অ্যাকিউজ করে যে আমার জীবনে আমি আমার মেয়ে এবং আমার বাবার থেকে বেশি কাউকে ভালোবাসি না। হ্যাঁ, কীভাবে আসলে ইম্প্যাক্ট করেছে কি? আচ্ছা, ঠিক আছে, ওকে, স্টেটিং দ্য ফ্যাক্ট। আসলে কীভাবে হয়েছে কি, আমার মেয়ে তো বড় হচ্ছে এবং আমি তো ওখানে একটা ফুল টাইম জব করি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে, আবার নন প্রফিট করি। এই যে প্রথমে বললাম না 2012 সালে যখন আব্বুকে অ্যারেস্ট করে জেলে পাঠালো, আই ওয়াজ শকড ইন আ ওয়ে যে এটা কেন হবে। এই কেন প্রশ্নটা আমি গত 15 বছর ধরে খুঁজছি। হ্যাঁ, আমার মনে হয় না যে এর আগে এই পর্যায়ে কোনো নেতাকে এইভাবে জেলে পাঠানো হয়েছে। সো গত 15 বছরে আমার অনেক চিন্তাভাবনা বদলে গেছে। আমি এখন আসলে এই প্রসেসিংয়ের মধ্যে আছি আমার চিন্তাভাবনাগুলো নিয়ে। আমাকে সবচেয়ে বড় যেই বদলটা এনেছে আমার জীবনে, আমার মনে হয় যে এখন আমাদের প্রত্যেকের জায়গা থেকে কিছু কাজ করা উচিত। 15 বছর আগের যে একটা রাজনৈতিক সদ্ভাব ছিল, সভ্যতা ছিল দেশে, সেখানটা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। I think this is the biggest impact that his life in recent times has made in my life, that I want to do something. এই ব্যাপারে আপনি কিছু অ্যাড করবেন? পার্সোনাল লাইফ তো আবার যদি হ্যাম্পার হয়ে থাকে, আপনারও কিছুটা হয়েছে। ইয়েস, বাট আমি এভাবে লাইফকে দেখি না। মানে আমি ভেরি সিম্পল ম্যান অ্যান্ড আই ফার্মলি বিলিভ যে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় একটা টেস্ট, এবং এই টেস্টে আপনার ভবিষ্যৎ কি আল্লাহর হাতে, অ্যান্ড আপনাকে আজকের ইউটিলাইজ করতে হবে। অ্যান্ড আই uphold my values, যেটা আসবে I'll accept it and I'll embrace it. যেটা কপালে আছে I accept it. I don't grudge and I don't complain. তো যা আল্লাহ তাআলা কপালে রাখছেন I'll accept it. So yes, it is true that it is very traumatic, but দেখেন জীবনে হয় কি, ট্রমা আপনার লাইফে আসবে, একটার পর একটা আসবে, এটা আপনার কন্ট্রোলে নেই। কিন্তু আপনি এই ট্রমাকে কিভাবে হ্যান্ডেল করবেন, হাউ উড ইউ রিয়্যাক্ট টু দিস, এটা কিন্তু আপনার খাইসলতের উপর নির্ভর করে। অ্যান্ড আই হ্যাভ টু প্রোটেক্ট মাই সেলফ, ইউ হ্যাভ টু মেক এ শিল্ড আউট অফ ইট, যেখানে আপনার দ্য ওয়ে ইউ অ্যাক্ট আপন ইট, এটা কিন্তু অনেকটাই আপনার হাতে। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে দ্য এইম ইজ টু, আমি আপনাকে আগেও বলছিলাম যে নট গেট সোয়েড বাই ইট। এই আওয়ামী লীগের যে অত্যাচার, এবং শুধু তো আওয়ামী লীগের অত্যাচার না, মানে পুরো বাংলাদেশের অ্যাজ এ সোসাইটি যে অধঃপতন আমি আমার লাইফে দেখলাম,
এর চেয়ে বেশি দুঃখের জিনিস আমার লাইফে খুব কম আছে। তো হোয়াট টু ডু অ্যাবাউট ইট, আই মিন আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এন আনসার। বাট আমি যেটা মনে করি যে একজন অ্যাডাল্ট হিসেবে আমি আসলে তো আর আপনাদের মতো তরুণ না, আমি নিজেকে আমার মেয়ের বাবা হিসেবেই দেখি। তো আমার মনে হয় যে এই বয়সে মানুষের কিছু রেসপন্সিবিলিটি থাকা উচিত। মানে আমার আর পাওয়ার বয়স নেই, আমার এখন দেওয়ার বয়স। তো আমি ওইভাবে দেখি যে আমাদেরকে এক্সাম্পলার হতে হবে, যে নেক্সট জেনারেশন কিংবা মানুষ ইন জেনারেল যাতে ওই আওয়ামী ইতরামি এটার প্রলিফারেশন না হয়। সো দের ইজ গুড অ্যান্ড ব্যাড থিং অ্যাবাউট ইট, যে আমাদের 5ই আগস্ট পরবর্তী সময় আমার কাছে মনে হয় যে অনেক জিনিসের অনেক ইমপ্রুভমেন্ট আছে। যে সোসাইটিতে যারা গুরুত্বপূর্ণ মানুষ তাদেরকে কমপ্লেন করা যাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, ফ্রিলি কথা বলা যাচ্ছে। এবং চাটুকারিতার যে মানে একটা জিনিস তৈরি হয়েছিল বাংলাদেশে, আই ক্যানট স্ট্যান্ড ইট। একটা অ্যাডাল্ট মানুষ এই আল্লাহর দুনিয়ায় আরেকটা অ্যাডাল্ট মানুষকে চাটুকারিতা করবে, হোয়াট এভার দ্য রিজন ইজ। এবং চাটুকারিতা অনারের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। আপনি আমাকে ভালোবেসে কিছু বলতে পারেন, আই আন্ডারস্ট্যান্ড ইট, বাট চাটুকারিতা ফলস ইন এ ডিফারেন্ট ক্যাটাগরি। এই চাটুকারিতা থেকে যে আমরা কিছুটা হলেও বের হতে পেরেছি, এইটা আমার কাছে খুব আশা জায়গা নিয়ে। বাট লেটস সি হাউ ইট ওয়ার্কস আউট। এবং কিছু ক্ষেত্রে আমি অপটিমিস্ট যে বাংলাদেশ যেই লেভেলে নিচে নেমে গিয়েছিল অত নিচে আর থাকবে না, মানে ওখানে আর যাবে না আমরা, মানে দ্যাট ইজ দ্য হোপ। আশা করা যায়। হ্যাঁ ভাই, এটা একটু ব্যক্তিগত প্রশ্ন, আপনার বাড়ি কোথায়? বিহার। বিহার, পাটনা? আমি পাটনা ছাড়া আর কিছু চিনি না। I don't know. মির্জাপুর। I don't know. Last time I checked, I'm a Bihari. আচ্ছা, তুমি তো খুব ফ্যাক্টের ভক্ত। আমি ফ্যাক্টে বলি কেরানীগঞ্জে। এখন I remain loyal to Bihar. না ঠিক আছে, এটা তো একটা কনফ্লিক্ট হয়ে গেল না। I can't be the judge. It's not a family court. I can't be the judge. So বিহার, আমি বিহারি। এই জন্য বলছেন আপনি হিন্দুস্তানি মুসলিম? এটা তো আপনি রিসেন্টলি বলছেন। না, I figured out long time ago that মানুষের যে আইডেন্টিটি, এইটার থেকে আপনাকে দেখেন, একটা আইডেন্টিটি হচ্ছে কি ফ্যাকচুয়াল, যে আপনি আপনার দেশ নোয়াখালী, নেত্রকোনা, ওর দেশ ঠাকুরগাঁ, আমার দেশ বিহার, দিস আর ফ্যাক্টস, রাইট? নাও এই যে ফ্যাক্ট, ইউ অ্যাকসেপ্ট ইট, মানে দের ইজ, আমি তো পাগল না, মানে এটা তো ফ্যাক্ট, আমি বাঙালি, তো সত্যি কথা। কিন্তু আপনি কিভাবে নিজেকে গ্রাউন্ড করবেন এই দুনিয়ায়, এটা আপনার ব্যাপার, আপনার দায়িত্ব। নাও আমি কেন হিন্দুস্তানি মুসলমান বলি, কারণ লাইফে আপনি কিভাবে বিউটিকে বোঝেন, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অফ এ সফিস্টিকেটেড পারসন। যে কারণ বিউটি ছাড়া, ধরেন এই যে আমরা আজকে কথা বলছি, 80 বছর পরে যদি ইউটিউবে কেউ দেখে, আমার পক্ষে কি এমন কোনো চালাক কথা বলা সম্ভব যেটা সে চালাক হিসেবেই রেজিস্টার করবে? নো, ইটস ইম্পসিবল। আই ক্যান্ট সে এনিথিং লাইক দ্যাট। হাউএভার, আমি যদি, ইফ আই ক্রিয়েট সামথিং বিউটিফুল, there is a chance he would bow down to that beauty. Yes. Now, আমি কিভাবে বিউটিকে ইন্টারপ্রেট করি, আমি যদি আমার মোরাল কোডকে এক্সপ্লোর করি, আমি মুসলিম, প্রাউড মুসলিম, এবং কিন্তু আমার মুসলিম হলেও যে আমি যেভাবে বিউটিকে ক্লাসিফাই করি সেটা হিন্দুস্তানি মুসলমানের হেরিটেজ, অ্যান্ড আই ক্যানট ডিনাই দিস। না, আমি বাঙালির যে অ্যাস্থেটিক্স, বাঙালি জাতীয়তা, বাঙালিতে সমস্যা না, অনেকেই বলার চেষ্টা করছে, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে ঘুরে দেখলাম, বাংলাদেশি মুসলমান কেন না? হোয়াট ইজ দি, তারা বলছে এটা ইটস লাইক আ সভরেন আইডেন্টিটি অফ সিটিজেন ন্যাশনালিজমের জায়গা থেকে। I don't accept that. লাইক ইউনাইটেড স্টেটস এর যেরকমটা, যে সিটিজেন, না, দ্যাটস এ ফ্যাক্ট। মানে আমি যে বাংলাদেশি, এর তো কোনো সন্দেহ নাই, মানে এটা তো মানে কালোকে কালো বলা, সাদাকে সাদা বলার মতন, দ্যাটস এ ফ্যাক্ট। There is no interpretation required for that.
But how do I ground myself? Okay. It's a different question altogether. Now, কেউ আমার সাথে একমত কি না একমত না, I don't care. But if I'm honest to myself, how do I interpret beauty? I don't know any other scheme other than Hindustani Muslim, যেটা দিয়ে আমি আমার যে সেন্সে যেটা বিউটিকে আমি এক্সপ্লেন করি সেটাকে আমি বোঝাতে পারি, যে আমি এই স্ট্যান্ডার্ডকে আমি যখন বলি প্রতিটা জায়গায় আমি যখন দেখি যে অ্যাকচুয়ালি আমি কোন স্ট্যান্ডার্ডে নিজেকে কমিট করি, এটা হিন্দুস্তানি মুসলমানের কমিটমেন্ট। ব্যাপারটা দেখেন যে হিন্দুস্তানি মুসলমানরা একটা ডিফারেন্ট ক্যাটাগরি। ইউ হ্যাভ টু রিয়েলাইজ দিস। ইট ইজ নট এই যে আমাদের হেরিটেজ, আমি এটা আমার ভিডিওতেও বলেছি, আসলে আমি না এই ব্যাপারটা এখানে বলতে চাই না, দের ইজ এ রিজন ফর ইট। এই জিনিসটা এত সাটল এবং এই জিনিসটা এত এক্সপ্লেনেশন রিকোয়ার্ড যে আমি প্রত্যেকটা কথা এখানে বলতে গেলে বিশাল লম্বা একটা জিনিস হয়ে যাবে, অ্যান্ড দেন আই ওয়ন্ট বি এবল টু ডু ইট। সো আমার যেটা জীবনের ইচ্ছা যে আমি কেন আমি হিন্দুস্তানি মুসলমান, কোন স্ট্যান্ডার্ডটাকে আমি হিন্দুস্তানি মুসলমানের স্ট্যান্ডার্ড বলছি, এটাকে যদি আমি এক্সপ্লেন করতে এটা বই লাগবে, এবং I should explore that in a book format, not in a podcast. Start writing the new one, ভাই। Yes, I am. এই টাইটেলই করতে পারেন না, I'm actually writing my biography. So আমি 5ই আগস্টের পর থেকে লিখতে পারছি না for obvious reason, জুলাইয়ের পর থেকে, but I will retire from this and start focusing on that. So said he would retire a month ago. From Facebook. From a Facebook month and ago, you YouTube. said that. Yes, I have to. I can't carry on. Did he give any deadline a month ago? I think in August, when he returned from Dhaka, you said that Yes, he would retire. I'm a weakness. এটার জন্য পারি নাই, but I'll try my best. আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম যেখানে উনি বারবার বললেন, এর আগে উনি বেশ কয়েক জায়গায় বলেছেন যে হি ইজ ট্রু টু দ্য কজ অফ ডেমোক্রেসি। আপাদমস্তক একজন ডেমোক্রেটিক মানুষ এবং লিবারাল ডেমোক্রেসি যারা প্রিচ করছে এই মুহূর্তে বাংলাদেশে, হি ইজ ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট পারসনস। এই জন্য কি ওনার কেন্দ্রিক বেশ কিছু আলোচনা যেগুলো 5 আগস্টের আগে ছিল না এখন বেশি আসছে, আপনার কি ধারণা? বিকজ উই টকড অ্যাবাউট ইট, আপনার সাথে আমারও কথা হয়েছে যে ওয়াই দিস ইজ হ্যাপেনিং, আপনি কোনো কারণ জানেন না, আমি কোনো কারণ জানি না, নোবডি নোজ অ্যাকচুয়ালি। আপনার কি মনে হয়? সত্যি কথা বলতে কি আমিও জানি না, হ্যাঁ, কেননা আব্বু কিন্তু 5ই আগস্টের আগে উনি যেরকম ছিলেন এখনো ঠিক একই কথাই বলছেন। উনি 20 বছর আগে যেই ভ্যালুজের কথা বলেছেন, যেই ডেমোক্রেসির কথা বলেছেন, ইনি 2025 সালে এই জানুয়ারি মাসে সে একই কথাই বলছেন। সো উনি ওনার ভ্যালু, ওনার প্রিন্সিপাল, ওনার রাজনীতি থেকে উনি সরে যাননি। সম্ভবত যারা ওনার আশেপাশে আছেন, আমরা যারা অডিয়েন্সে আছি, হয়তোবা আমরা 5ই আগস্টের আগে একটা এজেন্ডাতে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, 5ই আগস্টের পরে আমরা সবাই নিজস্ব এজেন্ডা নিয়ে আসছি। প্রবাবলি কনফ্লিক্টটা ওখানেই হচ্ছে যে আমার এজেন্ডা, আমি লিবারাল ডেমোক্রেসির কথা বলবো না, হ্যাঁ, কিন্তু উনি ওনার এজেন্ডা এক আছেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে 5ই আগস্টের পরে সমাজ, আমি খুবই হোপফুল, আমি মনে করছি বাংলাদেশে একটা বড় গুণগত পজিটিভ পরিবর্তন আসবে, বাট আমার কাছে মনে হয় সমাজ ডিভাইডেড হয়েছে, আরও বেশি হয়েছে এই কারণে যে কয়েকটা ফ্রন্ট তৈরি হয়ে গেছে। মির্জা আলমগীর লিবারাল ডেমোক্রেসির কথা আগেও বলেছে, এখনও বলছে, কিন্তু বাকি যে ফ্রন্টগুলো আছে তারা তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে কাজ করছে। তবে ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকের উদ্দেশ্য হয়তো বা একই, একটা মানে ভালো সুন্দর বাংলাদেশ তৈরি করা, কিন্তু কে কোন অ্যাঙ্গেলে, কে তার নিজস্ব কোন পার্সপেক্টিভ থেকে ওই বাংলাদেশকে দেখতে চায় ইন নেক্সট 5 years, ডিফারেন্সটা সেখানেই তৈরি হচ্ছে। আর মির্জা আলমগীর এগেনস্টে যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে চলে, আমি যখন আমার আব্বার সাথে ব্যক্তিগতভাবে সেগুলো আলোচনা করি, এবং আমি অ্যাকচুয়ালি 3 মাস আগে বোধহয় তাকে বলেছিলাম যে উই শুড টেক সাম লিগাল অ্যাকশন, আমি কয়েকজনের সাথে কথা বলে, তখন উনি আমাকে বলেছিলেন যে আমার মনে হয় না দরকার আছে, যারা আমাকে চেনে তারা আমাকে চেনে, যারা আমাকে জানে তারা আমাকে জানে, এবং লিবারাল ডেমোক্রেসির যারা পক্ষে থাকবে তারা সবসময় আমাকে সমর্থন করবে। আর উনি একটা কথা সবসময় বলেন, উনি গত অক্টোবরে আমার কাছে যখন বেড়াতে এসেছিলেন ক্যানবেরাতে, সেটা বলে গেছেন যে আমি কিন্তু পপুলিস্ট রাজনীতি করি না, আমি বাংলাদেশের জন্য যেটা সত্য, যেটা সুন্দর, যেটা দরকার, আমি সেই রাজনীতি করি। সো অ্যাজ আই সেড দ্যাট probably people around him changed, but he did not change. আমি এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গটা আনবো।
স্যার প্রেসিডেন্ট জিয়া রহমানকে অনেক কোট করেন বিভিন্ন সময়। তো হাসিনা, আপনি এই ব্যাপারে কথা বলেছেন, আপনিও, আপনার সাথেও এই ব্যাপারে কথা হয়েছে যে শেখ হাসিনা রেজিম পতনের একটা বড় কারণ ছিল যে পাচার হওয়া টাকা ইত্যাদি, আরো ইকোনমিক যে ডিসপ্যারিটিগুলো ছিল এগুলা যখন আসলে সোসাইটিকে ইম্প্যাক্ট করা শুরু করলো, ডিরেক্ট পকেটে টান পড়া শুরু করলো, বাজারে গেলে বাজার করতে পারছি না ইত্যাদি ইত্যাদি। তারপরে হচ্ছে আন্দোলন, একটা তো চলমান আন্দোলন ছিল, তারপরে একদম কোটা মুভমেন্ট, 15 জুলাইয়ের হামলা, 15 জুলাই পরবর্তীতে ইনভলভমেন্ট বেড়ে গেল, থাউজেন্ডস অফ ডেথস তারপরে আসলে হলো। কিন্তু আমরা যে ইকোনমিক ডিসপ্যারিটি এখনো যে পর্যায়ে হাসিনা রেজিম রেখে গেছে, এই অবস্থাটা আরো নাজুক হয়ে যেত না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই টাইমে আপনার উনি যদি টেক ওভার না করার মতো সিচুয়েশনে আসতেন, এবং ওইটার লেগেসিটা আমরা আসলে বহন করছি অ্যাপার্ট ফ্রম দিজ 15 ইয়ার্স। এটা আপনার কি মনে হয়? হ্যাঁ, প্রেসিডেন্ট, তুমি কোশ্চেনটা একবার রিফ্রেশ করো। আমার কথা হচ্ছে যে জিয়া রহমানের লেগেসিটা যদি না থাকতো ব্যাক দেন, রাইট, তাহলে হ্যাঁ আচ্ছা ওই সময়টার কথা, তখন তাহলে তো আমাদের দেশ, শেখ হাসিনা যে এত কিছু করেছে, তারপরে উই আর লাইক thriving, not necessarily thriving, we are surviving at least. Yeah, I mean we live in Ziaur Rahman's Bangladesh, not Sheikh Mujib's Bangladesh. But if you think Bangladesh was created during Ziaur era. আমি আপনার কাছে আসার আগে জাস্ট আপার পার্সপেক্টিভে নিয়ে আসি। আপনি অনেক কথা বলেছেন, বাট আমরা আপাকে খুব বেশি শুনিনি, সো প্লিজ। হ্যাঁ, অ্যাবসলিউটলি আমি মনে করি, মানে আমি জাস্ট একটা ডেটা দিই আপনাকে, জাস্ট পভার্টি রেট ছিল 86% when President Zia took over the presidency. When he died, it was around 56% or so like 30% decrease just in few years. And তখনও আমরা আসলে like we were not even a proper functioning state back then. So please. Absolutely, আমি মনে করি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রয়োজনীয় নেতা ছিলেন। হ্যাঁ, এবং উনি ওই সময়ে যেই পদক্ষেপগুলো নিয়েছিলেন, আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেবো। আমি 19 দফা পড়েছি। 19 দফার মধ্যে উনি কিন্তু খুব সহজ ভাষায় দফাগুলো উল্লেখ করেছিলেন। ওনার একটা দফা এক লাইনে ছিল, বার্থ কন্ট্রোল করতে হবে, এবং দ্যাট চেঞ্জড বাংলাদেশ। উনি তখন ওই পদক্ষেপটা না নিলে আজকে বাংলাদেশ হয়তো বা একটা আফ্রিকান একটা কান্ট্রিতে থাকতো। হ্যাঁ, এবং উনি সময় যে উদ্যোগটা নিয়েছিলেন, উনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে উনি প্রথম প্রমোট করা শুরু করেন। এবার একটা মজার ব্যাপার আমার কাছে সবসময় মনে হয় যে ওই সময় কিন্তু বোধহয় জেনারেল জিয়াউল হকও পাকিস্তানে ছিলেন, এক্স্যাক্টলি। বাট জিয়াউর রহমান এবং পাকিস্তানের জিয়াউল হকের সঙ্গে যদি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে যেরকম ভিশনারি মানুষ ছিলেন, হি ওয়াজ সাচ এ মডার্ন ম্যান। অলদো উনি একটা প্ল্যাটফর্মে সমস্ত ফ্রন্টের লোকদেরকে এনেছিলেন, এবং মুসলিম ইসলামিক দলগুলো বলেন, হ্যাঁ, বামপন্থী দলগুলো বলেন, সবগুলোকে উনি অ্যাকোমোডেট করেছেন ওনার প্ল্যাটফর্মে। বাট জিয়াউল্লাহ কিন্তু সেটা করেনি। ওই সময় পাকিস্তান উল্টা দিকে যাওয়া শুরু করে, এবং দ্যাট সেইজ ইট অল, যে জিয়াউর রহমান যে বাংলাদেশকে তৈরি করেছিল সেটাই ছিল মডার্ন বাংলাদেশের ভিত্তি। অ্যান্ড ইউ আর অ্যাবসলিউটলি রাইট। গত 15 বছরে যা হয়েছে, মানে এত পাচার, এত লুট, এত চুরি ডাকাতির পরে আমি তো এখন শূন্য গুনতে পারি না যে কতগুলো শূন্য আছে, কত বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। $270 billion according to TIB, 270 billion। এক্স্যাক্টলি, আমি আসলে মানে মুখে না বলতে পারি না যে কত বিলিয়ন কি হয়েছে। হ্যাঁ, এত কিছু পর বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আছে জিয়াউর রহমানের ভিশনের উপর ডিপেন্ড করে, এবং জিয়াউর রহমানের যে ধারাবাহিকতা, সেখানে কিন্তু সাইফুর রহমান এসেছেন অর্থমন্ত্রী হিসেবে। আমি মনে করি না বাংলাদেশের ইতিহাসে সাইফুর রহমানের থেকে বেশি সাকসেসফুল কোন অর্থমন্ত্রী আছে। উনিও কিন্তু খুব আনপপুলিস্ট কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। হ্যাঁ, উনি মুক্তবাজার অর্থনীতি শুরু করেছিলেন। তখন তো বাংলাদেশে জাতীয়করণের একটা বিশাল ট্রেন্ড ছিল। উনি কিন্তু বাজারকে মুক্ত করে দিলেন। উনি ইন্ডিয়াকে আমন্ত্রণ জানালেন, কারণ উনি মনে করেছিলেন যে সার্ক কান্ট্রিগুলোর মধ্যে যদি মুক্ত বাজার আমরা এনশিওর করতে না পারি, বাংলাদেশের অর্থনীতি এগোবে না। সো ইয়েস, জিয়াউর রহমান ওয়াজ দ্য পায়োনিয়ার, এবং সেই ধারাবাহিকতায় আমরা এই বাংলাদেশ দেখছি। এবং গত 15 বছর যদি না ঘটতো, হয়তো বা বাংলাদেশ আরও অন্য কোনো পর্যায়ে চলে যেতে পারতো। আচ্ছা, বাংলাদেশে কি জাস্ট কোয়েশ্চেন ফর ডেভেলপিং স্ট্যাটাস থেকে কি ডেভেলপড হয়েছে, নাকি এখন ডেভেলপিং আছে? ডেভেলপিং এখনো আছে, আন্ডার ডেভেলপ ছিল, আমরা ডেভেলপিং আছে। ওকে, so develop হলে আরো টাইম লাগবে। it's more like 15 years around, if I'm not wrong, 20 years, 20 odd years. So আচ্ছা,
ফাহাম ভাই, এই পয়েন্ট থেকেই যে আপনি এটা নিয়ে আগে কথা বলেছেন, আমি জানি যে উই আর লিভিং ইন লাইক জিয়া রহমান বাংলাদেশ, নট মুজিবস বাংলাদেশ, এইটা নিয়ে আপনি বলবেন। এর সাথে আপনার সঙ্গে একটু জাস্ট অ্যাড করে দিই আমি, বিষয়টা হচ্ছে যে আপা যেমন বলছিলেন যে কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত সরকারকে বিভিন্ন সময় নিতে হতেই পারে, কিন্তু আফটার অল দিস, এরকম একটা ইকোনমিক সিচুয়েশন, ইভেন ইফ ইউ সে যে কালকে যে কোনো পার্টির একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট ক্ষমতা নিলেও তাদের ফর অবভিয়াস রিজনস কিছু এমন সিদ্ধান্ত নিতে হবে যেগুলা মানুষ সরাসরি অপছন্দই করবে, যত পরিমাণ ম্যান্ডেটই আপনাকে দিক। ইভেন অন্তর্বর্তীকালীন সরকারও কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো আসলে ধরেন ফিসক্যাল ইয়ারের মাঝখানে ট্যাক্স রেট বাড়ানো ইত্যাদি, এগুলো আসলে তারা বাধ্য হয়ে নিচ্ছে, আমি যতটুকু অর্থনীতি বুঝতে পারছি। তো আসলে এটা তো একটা ইলেক্টেড গভর্নমেন্টের উপরেও এফেক্ট পড়বে। সো এই দুইটা অ্যাঙ্গেলে আপনি একটু কথা দেখেন। প্রথম কথা হচ্ছে যে জিয়া রহমান সাহেব, যে হোয়াট আই লাইক অ্যাবাউট হিম, দিস ম্যান, হচ্ছে গিয়ে যে বাংলাদেশের রাজনীতিতে আমি অনেকদিন ধরে ফলো করি, এখানে ডুয়ার নাই, এখানে হচ্ছে পটপটের সব লোক, অনেক লম্বা লম্বা কথা বলবে, কিন্তু ওই শেষ পর্যন্ত গিয়ে কোনো কাজ করে না। জিয়া রহমান সাহেব হচ্ছে এমন একজন মানুষ, এই 3.5 বছরে এত নানাবিধ কাজ করছেন উনি। অ্যান্ড উনি কিন্তু খুব ক্যারিজমেটিক স্পিকার না। আপনি ওনার যদি ভাষণ দেখেন, ইউটিউবে আছে, মানে ইফ ইউ কম্পেয়ার হিম উইথ আদার ওরেটার্স, উনি কিন্তু ক্যারিজমেটিক স্পিকার না। এবং আপনি খুব খেয়াল করে দেখেন যে পৃথিবীতে যারা মিলিটারি রুলার, তারা কিন্তু মারা গেলে তাদের পলিটিক্যাল পার্টিও আস্তে আস্তে মারা যায়। আমাদের দেশে জাতীয় পার্টি মারা গেছে, এই মানে হাফ ডেড, আইসিইউ, তো ওনার ক্ষেত্রে কিন্তু ঘটে নাই। এবং বিএনপির যে ইনিশিয়াল স্টেজে যে রিভাইভ করছে, এখন এটা অনেক বড় প্রতিষ্ঠান, এই বড় সংগঠন, কিন্তু ইনিশিয়াল স্টেজে প্রথম, মানে জিয়া রহমান সাহেব মারা যাওয়ার পর প্রথম 10-12 বছর, এটা কিন্তু কমপ্লিটলি ওনার লেগেসির উপর ভিত্তি করেই ঘটনাটা ঘটল। এটা কিন্তু একটা ছোটোখাটো অ্যাচিভমেন্ট না। একজন মিলিটারি রুলার মারা যাওয়ার পর রেলেভেন্ট থাকতে পারে না, কিন্তু উনি পারছেন। এটার যে কারণ সেটা হচ্ছে গিয়ে ওনার পলিসি, উনি হচ্ছে ভেরি ডাইনামিক ম্যান। ডাইনামিক ম্যান ইন দ্য সেন্স যে উনি হাজার হাজার মাইল, মানে গ্রামের পর গ্রামে গেছেন। এই কাজটা সহজ না, ফিজিক্যালি ডিম্যান্ডিং। অ্যান্ড ওইটার যেই বিএনপি কিন্তু মানে হয় কি, যেমন ধরেন আপনি যদি এখন একটা নতুন পলিটিক্যাল পার্টি করেন, গ্রামের ডাইনামিক্স আর শহরের ডাইনামিক্স ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। একটা গ্রামের লোককে গিয়ে যে আপনি অ্যাপ্রোচ করছেন, এই কাজটা কিন্তু ওনাকে ডিভিডেন্ড দিয়েছে, বিএনপিকে ডিভিডেন্ড দিয়েছে উনি মারা যাওয়ার পরে। তো এই যে কাজগুলো, যে একটা বিশাল সংখ্যক মানুষকে মেইন স্ট্রিম ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে আনা, একটা বিশাল সংখ্যক মানুষকে যে আশা দেওয়া একটা দেশের, একটা নতুন বাংলাদেশ তৈরি করার, এইটা হিজ লাস্টিং লেগেসি, এটা আমি মনে করি। আর আপনার দ্বিতীয় কোয়েশ্চেন ছিল যে ভবিষ্যতে যদি যেই ক্ষমতায় যাক তাকে আনপপুলার ডিসিশন নিতে হবে এবং এইটার রেজাল্ট কি হবে। আনপপুলার ওপিনিয়নের, আনপপুলার ডিসিশনসের রেজাল্ট তো প্রাইমারিলি যদি বলি যে আজকে ধরেন আমি সরকার গঠন করেছি, আমি অর্থমন্ত্রী হয়েছি, আমাকে ফিসক্যাল পলিসির জন্য খুব স্ট্রিক্ট ফিসক্যাল পলিসি নিতে হতে পারে, which may turn good for the country in the longer run, কিন্তু শর্ট টার্ম রেজাল্ট হিসেবে তো পার্টি আনপপুলার হচ্ছে। তো কারেন্সি অ্যাডজাস্ট করতে হবে। কারেন্সি বাংলাদেশে আপনি যদি কারেন্সি অ্যাডজাস্ট না করেন, বাংলাদেশের যে কম্পিটিটিভনেস, মানে অ্যাটলিস্ট এক্সপোর্টের জন্য, এটা কখনোই ফিরে আসবে না। মানে আওয়ামী লীগ গত 10-15 বছর ধরে মানে ইম্পোর্ট যেগুলো, সেগুলোকে ঠিক রাখার জন্য কারেন্সি প্রিটি মাচ আর্টিফিশিয়ালি আটকায় রাখলো। তো বাংলাদেশে আমি অনেক ইকোনমিস্টদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, অনেকেই মনে করেন, আই এম নট অ্যান এক্সপার্ট, আমি আমার ওপিনিয়ন দিচ্ছি না, আমি তার এক্সপার্টদের ওপিনিয়ন দিচ্ছি যে বাংলাদেশের ডলারের এগেনস্টে টাকার যেই রাইটফুল প্লেস, মানে রাইটফুল প্লেস ইজ রং ওয়ার্ড, যেই জায়গাটায় থাকা উচিত, 180 টাকার কাছাকাছি। আমরা আছি 120-এর কাছাকাছি। এটা তো 80 টাকার মতো ছিল। হ্যাঁ, দেয়ার ওয়াজ আ টাইম। তো কারণ আপনি যদি র্যাপিড গ্রোথ করতে চান, যদি আপনি র্যাপিড জব ক্রিয়েট করতে চান,
তাহলে আপনাকে ওই রাস্তায় যেতে হবে এবং অ্যাডজাস্ট, আমি বলছি না যে আপনি 180-তে চলে যাবেন, কিন্তু অ্যাডজাস্ট করতেই হবে। এবং অ্যাডজাস্ট করতে হলে অ্যাডজাস্ট করলে আপনার শর্ট টার্ম অনেক শক হবেই হবে, জিনিসপত্রের দাম বাড়বে। এবং আমার তো কোনো মানে কনভেনশনাল সেন্সে এর বাইরে যাওয়ার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। এবং যেই বাংলাদেশের নেক্সট গভর্নমেন্ট ফর্ম করুক, তাকে অনেক আনপপুলার ডিসিশন নিতে হবে, অনেক, যে মানে এটা বলার বাইরে। কারণ আওয়ামী লীগ যে মেস ক্রিয়েট করে গেছে, আমি মনে করি না যে এটা ভাইয়া 5 বছরের মধ্যে ঠিক করা সম্ভব, ইম্পসিবল। There are institutional reforms that you have to undertake. There will be a lot of challenges. হ্যাঁ, এবং সব চ্যালেঞ্জ গ্রহণ করার মতন যোগ্যতা কিংবা কেপাবিলিটি কিংবা ইচ্ছা আকাঙ্ক্ষা বিএনপি এবং জামাতের আছে কিনা আই এম নট শিওর। হ্যাঁ, কারণ আপনার অনেক কিছু আকাঙ্ক্ষা থাকতে পারে, বাট বাংলাদেশের মানুষ 20 বছর ধরে প্ল্যান করে 10 মিনিট এটার উপর স্টিক করতে পারে না। তো সরি প্লিজ, আমি বলতে চাচ্ছিলাম আপনি 31 দফা পড়েছেন, বিএনপি দেয়া 31 দফা, আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা পড়েছেন। আপনার কি মনে হয় 31 দফা 19 দফার একটা কন্টিনিউয়েশন, or yes it is, or a revised version or a more polished version? It is a polished version, কিন্তু আরো পলিশড হওয়া দরকার। কারণ আপনি এটা নিয়ে একদম ইন ডিটেইল আপনি লিখেছেন যখন 31 দফা ঘোষণা হলো, এর মাঝখানেকের মধ্যেই আমি লেখাগুলো একদম তখনই পড়েছি। সো আমি এটা নিয়ে আপনাকে আরেকটা প্রশ্ন করবো। সো আই নো ইউ হ্যাভ ইউর আই থিঙ্ক ইউ হ্যাভ ইউর few points about this, যে হ্যাঁ এটা কোথায় কোথায় ভালো কাজ, বাট এটা কন্টিনিউয়েশনটা নিয়ে একটু বলবেন প্লিজ। দেখেন, আমি না এই দফা ভিত্তিক রাজনীতি, এটার রেলেভেন্স আছে, কিন্তু একটা সমস্যা কি, বাংলাদেশের যেটা লিভড এক্সপিরিয়েন্স আমার, সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোর অ্যাকচুয়াল যে পলিটিক্যাল উইল, যে আই উইল ডু ইট নো ম্যাটার হোয়াট, হ্যাঁ, অ্যান্ড আই উইল ডু ইট, আই উইল গিভ মাই 100%, এই মাইন্ডসেটটা নাই। আওয়ামী লীগ বিএনপির বাইনারিতে যাচ্ছি না, আমি যেটা বলছি যে বাংলাদেশের গভর্নমেন্ট যখন ফর্ম করে তারা খুবই ভয় পেয়ে যায়। যেমন ধরেন, ইন মাই বুক, আমি বিএনপির কথা বলছি না, আমার বুক, ইন মাই আন্ডারস্ট্যান্ডিং, বাংলাদেশের যে পাবলিক সার্ভিস, এটাকে একদম মার্সিলেসলি এটার রিফর্ম করা উচিত। মার্সিলেসলি ইন দ্য সেন্স, এই যে আওয়ামী লীগ যে সমস্ত সচিব বানিয়েছে, চোর বাটপার, এরা খুনের সাথে জড়িত এই ধরনের মানুষ, এদেরকে এই কারেন্ট গভর্নমেন্ট একজনকে 1-2জন হয়তো হতে পারে, কিন্তু আমি বলছি যে আপনার তো সরকার চালাতে গেলে ক্যারেট অ্যান্ড স্টিক দুটোই লাগবে। তো আপনি তো এই গভর্নমেন্টে তো ক্যারেট নাই কারণ আপনি তো 1-2 বছর পর থাকবেন না। তো আপনি স্টিকও যদি ব্যবহার না করেন, তাহলে এটা মানে লাইনে আসবে কীভাবে? নাও আপনি যদি বিএনপির কথাও মনে করেন, যে আমি যেটা মনে করি যে বিএনপির সামনে যেটা সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে, আমি কনফিডেন্ট অ্যাবাউট ইট, তাদের 31 দফা বলেন, এটাকে যদি বাড়ান, যত দফাই হোক, দিজ আর এসেনশিয়ালি প্রোগ্রামস। এই প্রোগ্রামগুলোকে রান করার জন্য আপনার পাবলিক সার্ভিসের উপর, মানে পাবলিক সার্ভেন্টদের উপর আপনাকে ডিপেন্ড করতে হবে। এই পাবলিক সার্ভেন্টদের ওই ক্যাপাবিলিটি আছে কিনা এবং ওই ইচ্ছা আছে কিনা। কারণ দেখেন, আপনি যখন একবার চুরিতে অভ্যস্ত হন, তখন ওই মানুষকে দিয়ে, এবং পাবলিক সার্ভিসের হিউজ গ্রুপ, আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট, সিনিয়র লেভেলে করাপশনে জড়িত, এই সমস্ত চোর বাটপারকে যদি আপনি এখন আবার মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসলে এরা আবার মানে সব ভালো হয়ে যাবে, ইট নেভার ওয়ার্কস লাইক দিস। আপনি যদি একবার চুরিতে অভ্যস্ত হন, আপনার দ্বারা অন্যান্য সকল আকাম কুকাম করা সহজসাধ্য। হ্যাঁ, তো বাংলাদেশের পাবলিক সার্ভিসের যদি আপনাকে রিহলিং করতে হবে, আই হ্যাভ এভরি, মানে মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ সিনিয়র লেভেলের 50% লোকে লে অফ করেন, এখন লে অফ করেন এবং জেলে ঢোকেন। আই বিলিভ ইন দ্যাট। আমার এটা মনে হয়েছে আফটার 5th অগস্ট বা থ্রু আউট দিস টাইম, যে আমলাতন্ত্রকে আসলে আমরা এটা বলতে পারি যে এখন যদি ড্রাস্টিক স্টেপ নিই তাহলে আসলে কি হবে, দেশ চালাতে হবে ইত্যাদি ইত্যাদি। বাট ইউ আর ভেরি কারেক্ট যে 50% না, এটা একটা মেজর ওভারহল না হলে আসলে না, ব্যাপারটা পসিবল। আমি যত পলিটিশিয়ানদের সাথে কথা বলি, দে হ্যাভ দিস ভেরি বিজার আইডিয়া যে এই আমলাতন্ত্রের যারা সিনিয়র, এদেরকে বের করা যাবে না,
করলেই তারা পুরো মানে তারা পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। নাও আমার কাছে মনে হয় যে তারা কন্ডিশন করছে মানে পলিটিশিয়ানদের সিন্স 80s or 70s যে উই ডু সামথিং ম্যাজিক্যাল থিং দ্যাট নো ওয়ান ক্যান ডু, এবং আমাদেরকে যদি এখান থেকে বের করে দেওয়া হয় তাহলে এটা একদম ভেঙে পড়বে। আই ডোন্ট ফাইন্ড ইট। মানে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে মানে তারা কি এমন জাদুকরি কাজ করে যেটা গ্রামীণের ধরেন একজন, আমি জাস্ট গ্রামীণের কথা মানে প্রাইভেট সেক্টরের একটা সিনিয়র অফিসিয়াল যেটা করতে পারবে না। ইফ ইউ ডোন্ট ব্রিং মানে ইয়াং ব্লাড ইনটু ইট, it would be extremely difficult to run the government. কারণ I have no hope for this মানে এই বাংলাদেশের ব্যুরোক্রেসি। এবং আমি অনেক ইম্পর্টেন্ট মানুষদের সাথে এখনো কথা বলে দেখেছি যারা কারেন্টলি গভর্নমেন্টের মধ্যে আছে, দে আর নট কম্পিটেন্ট, নট অনলি দ্যাট দে ওয়ার মানে চোরস, বাট অলসো দে আর হাইলি ইনকম্পিটেন্ট। এখন এই গ্রুপ অফ পিপলকে যদি আপনি কেটার করেন অ্যাজ ইট ইজ, আমার কাছে মনে হয় না যে বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্র বলেন, যেই সরকারই আসুক তাদের যে ডেফিনিট প্রোগ্রামস, এই প্রোগ্রামগুলো তারা ইমপ্লিমেন্ট করতে হবে। ইনস্টেড হাফ দেম শুড বি লেড অফ অ্যান্ড দে শুড বি পুট ইন টু জেলস। যারা ক্রিমিনাল বলেই আপনি তাদেরকে বের করবেন এবং তাদেরকে জেলে ঢুকাতে হবে, এবং আপনি প্রাইভেট সেক্টর থেকে লোক আনেন। হোয়াটস দ্য প্রবলেম? মানে এখন যে বিসিএস ক্রেজ 30 বছরের ছেলেদের মধ্যে, ওই বিসিএস ক্রেজ আপনি 55 বছরের মানুষের মধ্যে তো এটা বেসিক্যালি ঢোকায় দিচ্ছেন। আর তাছাড়া এমনি জিনিস চেঞ্জ হয় না। একটা ইয়াং ব্লাড কিংবা যেটা প্রাইভেট সেক্টরের লোকটা যদি এখানে না আসে, সেই ক্ষেত্রে যে ধরনের চেঞ্জ আমরা চাই, দেখেন অর্গানাইজেশনাল কালচার খুব সহজে চেঞ্জ হয় না। আপনি যদি আজকে কোনো একটা কাজ করা শুরু করেন, এটার এফেক্ট আসতে 5 বছর লাগবে। এটাকে যদি আপনি যদি মনে করেন যে এই সমস্ত চোররা সব ধীরে 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 ভালো হয়ে যাবে, ইট নেভার ওয়ার্কস লাইক দিস। সো ইউ নিড টু ব্রিং নিউ পিপল, অ্যান্ড আই হোপ যে বিএনপি কাজটা বিএনপি কিংবা নেক্সট গভর্নমেন্ট যেই হোক, এই অ্যাটেম্পটা অ্যাটলিস্ট নিক যে আই উইল ফিক্স পাবলিক সেক্টর। থ্যাংক ইউ। শ্যামাপা, আপনার কাছে 19 দফা এবং 31 দফা নিয়ে প্রশ্নটা থাকবে, কারণ আমি পার্সোনালি যেটা বলতে পারি, যেমন ফাহাম ভাই নিজে লেখালেখি করেন দেখে আমি ফাহাম ভাইটা পড়েছি, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত জায়গায় কথা হয়েছে বা আপনি কিছু জায়গায় কাজ করছেন, বিশেষ করে 31 দফা নিয়ে, তো আপনি 19 দফা পড়েছেন। সো আপনি জাস্ট এটার নিয়ে একটু ব্রিফ আইডিয়া দিতে পারবেন যে আপনার কি ধারণা যে 19 দফা 31 দফা, অ্যান্ড দেন ভাই একটা বিষয়ে আলাপ করলেন যে আসলে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা উইথ দিস বিউরোক্রেসি অর উইথ দিস সিস্টেম। ইটস গোনা বি ডিফিকাল্ট উইথ দিস বিউরোক্রেসি। প্রথমে বলি যে 19 দফা পড়েছি, 31 দফা পড়েছি। 31 দফা যেই দফাগুলো নিয়ে আমি কাজ করছি সেটা হচ্ছে শিক্ষা, আর উইমেনদের নিয়ে যেটা, আর একটা হচ্ছে হেলথ। সো এই বিষয়ে আমার বিশদ ধারণা আছে এবং আমি আমার নিজস্ব কিছু মতামত দিয়েছি যে কী করা উচিত। তবে অ্যাজ ফাহাম সেইড দ্যাট এই দফা তো থাকবেই, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের তো আসলে নিজস্ব নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে যখন কাজ করে তখন তারা সেই দফাগুলি দেয়, এবং দফাগুলি প্রেজেন্টেশন এবং অ্যাকসেপ্টেবিলিটিও ডিপেন্ড করে যে কী হবে ভবিষ্যতে। এখানে প্রথমে একটা ছোট্ট কথা বলে রেখে আমি মনে করি ব্যক্তিগতভাবে, ইটস জাস্ট মাই পয়েন্ট অফ ভিউ, যে বিএনপির 31 দফা খুব ভালো হয়েছে, কিন্তু খুব সহজ সরল ভাষায় করা উচিত। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে পার্সোনালি 31 দফাগুলো বইয়ের লেখার জন্য, নিউজ পেপার দেওয়ার জন্য ঠিক আছে। এই জায়গাতে 19 দফার সাথে আছে। হ্যাঁ, আমি ওখানেই পার্থক্যটা দেখেছি। আমি যখন 19 দফা পড়েছি জিয়াউর রহমানের, সহজ সরল ভাষায় প্রত্যেকটা দফা লেখা আছে। হ্যাঁ, ইট মাইট সাউন্ড ভেরি ভেগ, লাইক একটা দফা ছিল যে সমাজে নারীদের স্ট্যাটাস স্ট্যাবলিশ করা হবে একটা লাইনে, কিন্তু ইট সেইজ আ লট। এবং নির্বাচনী ম্যানিফেস্টো যখন দফা নিয়ে আপনি যাবেন, আপনাকে কিন্তু সহজ সরল ভাষায় একটা লাইনই বলতে হবে, এবং তারপরে প্রত্যেকটা দফা নিয়ে আপনি একটা টিম তৈরি করবেন। তারা ওই টিমের জন্য ডেডিকেটেড থাকবে এবং তারা তাদের মতো করে পলিসিগুলো নিয়ে কাজ করবে। সো দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন অল টুগেদার। আর নারী শিক্ষার হেলথের ব্যাপারে আমি বলতে পারি, যেটা সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়েছে 31 দফার, সেটা হচ্ছে যে হেলথও 5% জিডিপি অ্যালোকেট করার কথা বলা হয়েছে, এডুকেশনও 5% জিডিপি। এই ব্যাপারে হয়তো আমি জানি ভাই হচ্ছে একদমই এগ্রি করেন না,
যে হেলথে 5% মানে এডুকেশনে 5% দিয়ে ইটস জাস্ট নট It's ইট not. উইল নট ওয়ার্ক It's not enough. Yes. But it's in the right track. হ্যাঁ হ্যাঁ সো আই থিঙ্ক মোর শুড বি অ্যালোকেটেড বিকজ Yeah, বাংলাদেশের আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আপনি বলেন, সরি টু ইন্টারাপ্ট আপা, মানে আমি এটা নিয়ে আমার টিমের সঙ্গে আমার ফ্রেন্ডদের সঙ্গে আমাদের কথা হয়েছে, শিক্ষা ব্যবস্থাটা যে ইচ্ছা করে এটাকে নষ্ট করে ফেলো। এটা একটা জিনিস মনে করেন আই হ্যাভ এ কাপ অফ কফি, আমি ইচ্ছা করে ফালাচ্ছি এখানে, আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনাদের দিয়ে দিচ্ছি, জাস্ট এরকম করা হয়েছে। জাস্ট কিপ দেম বিজি উইথ সামথিং এলস, কিপ দেম বিজি উইথ এন্টারটেইনমেন্ট and other social chaos. I give you a wonderful example. এটা হচ্ছে কি আমার ছোটবেলার এক বন্ধু, মানে আমাদের ডিবেট করতাম, তো ও অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করেছে। তো ওর ছেলে আমার সামনে বলছে যে ওর ছেলে এই জুন মাসে ওদের মানে হাফ ইয়ারলি পরীক্ষার সময় ওদের ক্লাসের যে পরীক্ষার কালকে যদি পরীক্ষা হয় আজকে রাতের বেলায়, ওদের ক্লাসেরই টিচার ইউটিউবে ভিডিও দিয়ে কোয়েশ্চেন আউট করে, এবং কোয়েশ্চেন আউট করে ওইটার মধ্যে আবার উত্তর কী হবে সেটাও বলে। মানে ইটস ফাকিং মেস, কমপ্লিট মেস, যেটা ইউ কান্ট ইভেন ইম্যাজিন হাউ টু ফিক্স ইট। কারণ হয়েছে কি যে ধরেন আপনি একটা অর্গানাইজেশন নষ্ট করলেন, ইউ ক্যান বিল্ড অ্যানাদার অর্গানাইজেশন, কিন্তু এটা হয়েছে কি এটা এত ওয়াইড স্প্রেড যে মানুষের শিক্ষার উপর আর ইমান নাই। জি, আই ক্যান ভেরি ওয়েল এগ্রি উইথ ইউ, বিকজ শিক্ষা একদম খুবই বেসিক, অ্যাবসলিউটলি এটা খুবই বেসিক। এই জায়গাটাতে যখন হাত দেওয়া হলো, না আমরাও তো এত খুব অনেক আগে থেকে বুঝতে পারছি যে বিষয়টা এরকম না। আমরা বাই দ্য টাইম উই এন্টার্ড ইউনিভার্সিটি ইন 2016, তখন আসলে আস্তে আস্তে বোঝা শুরু করলাম যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, আমরাও তো আসলে ইউনিভার্সিটি লেভেলে, আপনি প্রাইমারি লেভেল থেকেই হাত দেওয়া উচিত, বাট ইউনিভার্সিটি লেভেলেই এত মেস ছিল যে বাংলাদেশের ইউনিভার্সিটি শিক্ষা ইজ আ স্ক্যাম। এটা নিয়ে আসছি ভাইয়া, জাস্ট নারী এবং শিক্ষার বিষয়টা, স্বাস্থ্যের বিষয়টা শেষ করলে আমরা আপনাদের ইউনিভার্সিটি নিয়ে একটু কথা ফাহাম কোনো কিছু স্ক্যাম বললে আমার ভয় লাগে আবার। Oh yes, that's right. Forever. Anyway, so আমি বলছিলাম যে শিক্ষার কথা বলছিলাম, 5% allocate করা হয়েছে, হেলথে 5% allocate করা হয়েছে, দ্যাটস ওয়ান্ডারফুল, and I think more should be allocated. And হ্যাঁ, সমালোচনা তো করা যায় ভাইয়া, এবং ইটস আ মেস, অ্যাবসলিউটলি মেস, ইটস কেওস। প্রাইমারি লেভেল বলো, টার্সিয়ারি লেভেল বলো, সব জায়গাতেই ভয়ঙ্কর অরাজকতা। সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে আমরা সার্বজনীন শিক্ষার নামে প্রচুর ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করছি স্কুলে আসতে, কিন্তু আমরা শিক্ষক তৈরি করছি না, এবং প্রবলেমটা সেখানেই হয়েছে। আমরা শিক্ষকদের প্রপার ট্রেনিং দিচ্ছি, এবং আরেকটা প্রবলেম হয়েছে শিক্ষকদের ট্রেনিংয়ের কথা বলছি, কিন্তু তাদেরকে ইনসেন্টিভ দিচ্ছি না, আমরা ফলো আপ করছি না। তো একটা শিক্ষক ট্রেনিং নিয়ে ক্লাসরুমে ফিরে গিয়ে কেন সে ভালোভাবে সে পড়াবে? তার যদি ইনসেন্টিভ ওয়েট করা উচিত। এবং আমি মনে করি যে এই যে অ্যালোকেশনগুলো হয়তো বা শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যাপারে একটা বিশাল রোল প্লে করবে। আর হেলথের অবস্থাও ভয়ঙ্কর। আমার হেলথের যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয় সেটা হচ্ছে যে আমি যেহেতু নিজে ড্রাগ রেগুলেশনের সঙ্গে কাজ করি অস্ট্রেলিয়াতে, সো আমার মনে হয় যে বাংলাদেশে কোনো মেডিসিন রেগুলেশন কিছু হয় না, এবং আপনি যেখানেই যাবেন আপনি উইদাউট এনি প্রেসক্রিপশন আপনি একটা ওষুধ কিনতে পারবেন, এবং এটা পাবলিক হেলথের জন্য একটা ভয়াবহ। আমরা তো এটা কেয়ার করি না, প্যারাসিটামল তো লাগবে আজকে রাতে একটু মাথা ধরলে। না, প্যারাসিটামল ইজ প্রবলি নট দ্য প্রবলেম। প্যারাসিটামল ইজ অলসো প্রবলেম। গ্যাসের ওষুধ, না হ্যাঁ, প্যারাসিটামল ইজ প্রবলেম, অ্যান্টিবায়োটিক ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আমার বাবা অ্যান্টিবায়োটিক ডাক্তারের কাছে জিজ্ঞেস করে খায় না। আল্লাহ, দিস ইজ রিয়েলি ডিজাস্টার। আমি অনেক চেষ্টা করেছি, ইট ডাজন্ট ওয়ার্ক উইথ হিম। আমি একটা স্কেয়ারি ইনফরমেশন দেই। আমি 3 বছর আগে আমাদের অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের অর্গানাইজড একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে একটা ফোরাম হচ্ছিল। সেখানে বুয়ের একজন আসছিলেন, শ্যামা পুতুল নয়, হ্যাঁ, আরেকজন এসেছিলেন। তিনি এসে যেটা বলছিলেন যে তিনি 10টা দেশের নাম বললেন যে আগামী দশকে, আমরা তো কোভিড মহামারী দেখে এসেছি, আগামী দশকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে একরকমের মহামারীর মতো, এবং সেই 10টা দেশের নামের মধ্যে বাংলাদেশ হচ্ছে 4 কি 5 নম্বরে ছিল। সো মানে অ্যাজ এ বাংলাদেশি আমি ওই মুহূর্তে আই গট রিয়েলি স্কেয়ার্ড, বিকজ আমি তো জানি আমার মা যখন বিভিন্ন দেশে ট্রাভেল করে, ফাহামের মা যখন ট্রাভেল করে, তারা এরকম একটা বড় একটা বক্স ডিসপেন্সারি নিয়ে যায়, এবং কোনো প্রেসক্রিপশন নাই, শত অ্যান্টিবায়োটিক, শত প্যারাসিটামল, এভাবে তারা খায়। বাংলাদেশে 50-এর উপরে সবাই কিন্তু ডাক্তার, আপনি
খেয়াল জি, করতে জি, পারে। ওটাই। আমি সবার বলছি সবাই ভাইয়া, prescribe বাবা, করতে পারে। আমার বাবা তো এখন জানে সবকিছু। হি ডাজন্ট Yes, আস্ক এ হ্যাঁ, ডক্টর। আমি exactly. ওনাকে বলি অ্যাটলিস্ট জিজ্ঞেস করো, মানে আস্ক ইওর ফ্রেন্ডস অর আস্ক রিলেটিভস। না, আমার বাবা জাস্ট তো ডু ইট। পকেটে রেখে নিয়ে হ্যাঁ। ঘুরতেছে, যেহেতু হ্যাঁ। বাইরে থাকে অনেকক্ষণ, পকেটে নিয়ে ঘুরতেছে, ব্যাস আজকে খেয়ে ফেললো। বের করে খেয়ে ফেলতেছে। এবার আরো ভয়ঙ্কর, আমার বাবার পেটে ব্যথা যখন হয় হুম। তিনি দেখি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে। মানে আমি কি বলবো, শিক্ষিত মানুষরা যদি এরকম বিহেভ করে, শিক্ষিত মানুষের বেশি করে। বেশি গ্রামের করে, লোকজন that's right. আমি দেখেছি, বা গ্রামের বা স্বল্প শিক্ষিত মানুষজন দে হ্যাঁ, আস্ক, হ্যাঁ। তাদের অ্যাটলিস্ট দে আস্ক টু দ্য ফার্মেসি গাই যে আচ্ছা কি খাবো বলো। হুম, বাকি শিক্ষিত যারা তারাই হচ্ছে করে না, দে নো। আর আমার বাবা আমাকে এত যুক্তি কষ্ট দেয় করে। যে মা আমার তো আসলে সে বিলাসিতে নাই ওয়েট করার, আমাকে তো এখন একটা মিটিংয়ে যেতে হবে, আমার তো এটা ঠিক হয়ে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা এভাবে তো তাহলে জীবনটা ধ্বংস হয়ে যায়। এনিওয়ে আমি মনে করি যে এই যে অ্যালোকেশনগুলো করা হয়েছে সেগুলো যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে খুব ভালো কাজ করা সম্ভব। বাট এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতি। বাংলাদেশে সব আমি শিক্ষা আমি খাত গিয়ে বলো, দেখেছি। স্বাস্থ্য খাত আমি বলো। আমি একটা জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের দুজনের সাথে। আমি আমার বাবার নামের স্পেলিং আমি ছোটবেলা থেকে যেটা জানতাম এইটা ছিল, ঠিক ভুল করতে ছিল। আমাকে কিন্তু কেউ শিখায় নাই, ছোটবেলাও শিখায় নাই, বড় হলেও কেউ শিখায় নাই। আমি যখন দেখলাম আচ্ছা আমার পাসপোর্ট করতে হবে ইত্যাদি ইত্যাদি 2017-এ, তো তখন হচ্ছে এখন আমি সিলেট কেয়ার কলেজে পড়াশোনা করেছি, তো সিলেট শিক্ষা বোর্ড, তখন আমি ঢাকাতে থাকি, তখনও ডিজিটালাইজড হয় নাই শিক্ষার, এখন এটা অনলাইনে করা যায়, তখন করা যেত না। তো ঢাকাতে ক্লাস থাকতো, ক্লাসের ফাঁকে ফাঁকে 2 মাস পর পর আমি সিলেট যেতাম। তো ওই মানে 2 মাস পর পর যেতাম এই জন্য যে আপডেট নিতে 2 মাস পরে আবার যেতাম। সিলেটে কলেজ ভালো লাগতো যেহেতু, এখানে ফ্রেন্ডরা আছে, তো ট্যুরও হয়ে যেত। তো ওইখানে মনে আছে যে দিলাম শিক্ষাখাত কতটা দুর্নীতিগ্রস্ত। লাস্ট দিকে এরকম হয়েছে যে এখন আমি নতুন সার্টিফিকেট সব পেয়ে যাবো জাস্ট মানে নেক্সট বার যখন যাব। তো আমি গেলাম যে ওখানে আবার ডেস্ক আলাদা, যে আপনি এসএসসির এটা অত তালায় পাবেন, এইচএসসি অত, আবার রেজিস্ট্রেশন কার্ড অন্য ডিপার্টমেন্টে যায় নিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো একটা আমি সব কাগজ পেয়ে গেছি, একটা কাগজ জাস্ট বাকি। ওই ডেস্কের লোকটা উনি হচ্ছে আপনার 2 মাসের জন্য ছুটিতে গেছে। তো আমি তো আরও 2 মাস পরে আরেকবার আসতে পারবো না, একটা সার্টিফিকেট নিতে আমি আসবো না। তো আমি ওনাকে জিজ্ঞেস করতে আছে কী করা যায়, ওনাকে একটু ফোন দিই। আমি ওনাকে ফোন দিলাম, উনি বলতেছে যে ভাইয়া এখন মানে আপনাকে এটা রেডি আছে, আপনাকে দিতে পারবে এরকম কেউ নাই আসলে, তো একটু কষ্ট করে আপনাকে আগে, বা আপনি যদি কাউকে পাঠান আমি দিয়ে দিব পরে, আপনি অত তারিখের পরে আসেন। উনি ওনার জায়গা থেকে বলেছে। আমি অনেকক্ষণ ঘুরলাম টুরলাম, কেউ না। তারপরে একজন শিক্ষক, অনেক মানে উইথ ডিউ রেসপেক্ট টু অল মাই টিচার্স, বাট একজন শিক্ষক, ওনারা তো শিক্ষা মন্ত্রণালয়ে অনেক অফিসিয়াল দায়িত্ব পালন করেন। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে কি করবেন, পয়সা দেন, না ঠিক হয়ে যাবে। ওরকম ভাবে বলো ভাই, ইট ওয়াজ ভেরি টেকনিক্যাল। আপনি দেখেন বিষয়টা খুশি করে দিয়ে যে এর থেকেও ভালো যে উনি বলছে, আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম, আচ্ছা দেখি কি করা যায়, আধা ঘন্টা পরে আসেন আর এটার একটা ফি আছে, তো ওইটা অ্যারাউন্ড 900 টাকার মতন একটা ফি ছিল, ওটা একটা ফি আছে, তো এই ফিটা হচ্ছে দেন। আমি বলছি তাহলে কি ব্যাংকে গিয়ে আরেকবার ফি দিব? না, এই আমার উনি ওনার একটা কার্ড দিল এইভাবে করে, না এই যে আমার বিকাশ নাম্বার আছে এখানে, আপনি বিকাশে ফিটা দিলেই হবে, আমি এখানে করাই দিচ্ছি। আমি বললাম ওকে ফাইন। এই অবস্থা হচ্ছে, আই ডিড দ্যাট বিকজ আমি 2 মাস পরে আসবো না। শুনেন, এই দেশের মানুষদের মধ্যে আমি আপনাকে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে গিয়ে মোস্ট কমন ট্রেট আপনি যেটা এই যে এই কাজটা করলেন নি, এটা হচ্ছে একটা ভিখারি মেন্টালিটি। যে ভিখারি মেন্টালিটি এই সেন্সে যে আমি আপনাকে আটকায় কিছু চাইব, আপনি ওটা দিতে পারতে হবে। জি, বাংলাদেশের সরকারি যত চাকরি সরকারি যত ধরনের কাজ আছে, প্রত্যেকটা পদে পদে এই দেশের মানুষকে লুটার ব্যবস্থা হয়েছে। আমাকে একজন বললো যে ওই পাসপোর্ট অফিসে যাবে, পাসপোর্ট অফিসে অনলাইনে অনেক কিছু আছে, ক্যানবেরা থেকে গেছে, আমরা তো আসলে মুভিজ, ক্যানবেরা থেকে গেছি, তো গিয়ে সে অনলাইনে পাসপোর্ট অফিসের সামনে গেল, সে বললো যে অনলাইনে সব কিছু করা যায় কিন্তু সাবমিট করতে পারবেন না। হ্যাঁ, সাবমিট করার আগে আপনাকে প্রিন্ট আউট নিয়ে আসতে হবে। না, এটা কিন্তু ফার্ম অস্ট্রেলিয়াতেও বাই দ্য ওয়ে এই জিনিসটা, সেটা আমি লেট মি ফিনিশ। হ্যাঁ, তো এখন অনলাইনে সে লেখালেখি করে তারপর সাবমিট দিতে গেলে সাবমিট হয় না। এখন অফিসে ওখানে গিয়ে বললো যে হচ্ছে না, তো বললো যে সব জায়গায় সার্ভারের সমস্যা আছে, কিন্তু ওই পাশে একটা দোকান আছে, ওই দোকানে সব ঠিকঠাক আছে। কিন্তু হ্যাঁ, আমি এটা জানি না কি, বাট জাস্ট টু মানে বলার জন্য যে অস্ট্রেলিয়াতেও কিন্তু
পাসপোর্টের জন্য যখন অ্যাপ্লাই করবে সেটা অনলাইনে সবকিছু করে সেটা প্রিন্ট আউট নিয়ে একটা ছবি নিয়ে তখন পোস্ট অফিসে গিয়ে That's because you have a photograph to submit. দ্যাটস আ সিস্টেম। এখানে হচ্ছে যে বাকি সিস্টেমটা অফ করে আপনারটা চালু রাখতেছে যে আপনার এখানে থেকে এই ফ্যাসিলিটি নিতে হলে আই হ্যাভ টু হ্যাভ সাম সর্ট অফ। এখন ঘুষটা করছে কি যে এই যে ঘুষটা এখন এটা অফিসের মধ্যে নেই, কারণ অফিসের মধ্যে আবার যে কি ক্যামেরাটা তো এই ঘুষটাকে ওই মানে প্রাইভেটাইজ করা হয়েছে, যে ঘুষটা ওই দোকানে গিয়ে দেন। জি জি জি, ওই দোকানে গিয়ে ওই লোকটার কাছে কিন্তু জাদু আছে সব। জি জি। তো বাংলাদেশের যে প্রাইভেট পাবলিক সেক্টর, এইটার মূল কাজ হচ্ছে কি সাধারণ মানুষকে প্রতি পদে পদে আপনাকে ঠ্যাক দিতে হবে। ঠ্যাক দিয়ে আপনি পকেট থেকে আমি কিছু চাইবো ভিখারির মতন, আপনি আমাকে কিছু দিবেন, দেওয়ার পর আমি খুশি হবো, তারপর আপনাকে একটা দরজা খুলবো, আবার আসবেন আর একটা দরজা আটকাবে। এবং এইটার উপর বেস করে বছরের পর বছর চলতে 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 আপনি যে কোনো জায়গায় যাবেন একটা গোলক ধাঁধা, অ্যান্ড ইউ ক্যানট সলভ ইট। আপনি যে এই যে দেখেন যে ইউনিভার্সিটিতে আপনার একটা মানে সার্টিফিকেট, না ওয়াই ডু হ্যাভ টু গো দেয়ার? আমরা কি এটি কি এত গান্ডুদের দেশ যে আপনি অনলাইনে এটা করতে পারবেন না? এটার মধ্যে কি জাদু আছে? তখনও ডিজিটাল হয়নি তখন। এখন আবার এটা করা যায়, অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশনটা করা যায়। যাওয়া লাগে একবার, তখন আমি 5-6 বার গেছি। আই লাভ গোয়িং দেয়ার, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট রেজিস্টার বিল্ডিং এর আগের মতই আছে যে ফাইলের স্তূপ। এটা নিয়ে হয়েছিল কি আপা few years back 2022 or 23 তে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, উনি হচ্ছে একটা ছবি আপলোড করলো। এমনিতে আমরা যেরকম লিখি না যে রেজিস্ট্রার বিল্ডিং আসলাম এই ফেস করলাম, মানে ইটস ফান, উনিও ফান হিসেবে দিল। ফান হিসেবে দেওয়ার পরে সামওয়ান ফ্রম দ্য ইউনিভার্সিটি অথরিটি কল্ড হিম, ওকে, যে আচ্ছা ওকে কাম টু অফিস। তো আসলো, আসার পরে ওনার সঙ্গে একটা কথা হলো। দ্যাট টাইম কিছু একটা কাজ হয়েছিল যে ওকে না, এটা তো কোনো সাধারণ মানুষ, এটা সাধারণ ওনার জন্য না, মানে তখন এখন মনে হবে যে আমি আসলে তখনকার অ্যাডমিনিস্ট্রেশনের সাফাই গেছি বা এরকম কিছু। মনে করেন আমি একটা পোস্ট দিলাম, আমি একটা পোস্ট দিলাম, সামহাউ আমি সর্ট অফ ইনফ্লুয়েন্সার, সো আপনি অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর ভাবছেন আচ্ছা রুবাবকে একটা কল দিই, কল দিলে আপনি গেছেন আচ্ছা রুবাব কি করা যায় বলো, সবাইকে অ্যাওয়্যার করি, এই সেই এর বাইরে বাকি সবটাই কাজ হয়েছে, মানে ফাইল কমেছে। ফাইল কমেছে আপনারা ওই ছেলের না ফাইল কমে। এখানে জিনিসটা হয়েছে তখন স্পিড আপ করার একটা প্রসেসে ছিল। এখন যেটা হয়েছে আমরা একদম প্র্যাকটিক্যাল বলি আপা, এটা হচ্ছে সবটাই সিন্ডিকেট। কিছু জায়গায় টিচারের সিন্ডিকেট থাকে, কিছু জায়গায় অফিসারদের সিন্ডিকেট থাকে। রেজিস্টার বিল্ডিং ইজ স্টিল বিগ সিন্ডিকেট। এভরি ডিজিটালাইজেশন প্রসেস ইজ দেয়ার, ইটস জাস্ট নট ইমপ্লিমেন্টেড বিকজ সিন্ডিকেটস ডোন্ট ওয়ান্ট থিংস টু গেট ইমপ্লিমেন্টেড। অফকোর্স, কারণ হচ্ছে যে ওই যে আপনাকে ঠ্যাক দিতে হবে, তো এখন ইনস্টিটিউশনালি আপনাকে ঠ্যাক দিতে হবে, আপনাকে প্রতি বছরে প্রতিটা জায়গায় আটকাতে হবে। না আটকালে তো আমি ভিখারির মতন আপনাকে চাইতে পারবো না। এবং এটাকে মানে আর ওদের লাঞ্চ শুরু হয় 12টায়, 12:30টায় লাঞ্চ শেষ হয় 2:30 পরে আসলে থাকতে চায় না তারা। জাতীয় মেন্টালিটি, যেখানেই একটা জাতির সব ব্রাইট মাইন্ড যদি মানে গভর্নমেন্ট জব করতে চায়, এই জাতির ভবিষ্যৎকে আল্লাহ জানে। মানে এই দেশে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, the brightest, one of the most, how should I put it, brightest minds of my batch, ও বুয়েটের টিচার, ফার্স্ট স্ট্যান্ড করেছিল, এক্সট্রিমলি ব্রাইট। তো আমাকে বলছিল যে ওদের এখন নাকি বুয়েটে ব্যাচ ব্যাচ ধরে নাকি মানে সবাই পাবলিক সার্ভিসে যাচ্ছে। জি জি, না it's a trend in the engineering sector these days, engineering and medical sector as well. If this is the case, it's a scary scenario. একটা দেশের বুয়েটের ছেলেরা, মানে আমি জানি না এখন কি অবস্থা, আমার সময়ের যদি আপনার সময় থেকে স্ট্যান্ডার্ড উঁচু নিচু হতে পারে, কিন্তু still it's the same. I mean quality wise whatever the qualities they are the best, right? I hope so. এই কোহর্টের ছেলেরা যদি মানে পাবলিক সেক্টরে যায়, তারা কিন্তু একটু খেয়াল করে দেখেন, তারা কিন্তু ওয়েলথ ক্রিয়েট করে না। এন্টায়ার পাবলিক সেক্টর, আপনি প্রধানমন্ত্রী থেকে নিয়ে চাপরাশি পর্যন্ত, তারা কিন্তু খরচের খাত, তারা ওয়েলথ ক্রিয়েট করে না। তো এন্টায়ার বাংলাদেশের সব ব্রাইট মাইন্ড যদি খরচের খাতে পার্টিসিপেট করতে চায়, এটা তো ভয়ঙ্কর জিনিস। মানে এটা খুশি হওয়ার কিছু, এবং এই ধরনের লোকগুলো সবাইকে নিয়ে শুধু পাবলিক সেক্টর বাড়ানোর চিন্তা এই দেশের মানুষের। গভর্নমেন্ট মনে করে যে আমি চাকরি, আরো বেশি চাকরি তৈরি হয়েছে, মানে উই শুড রিজয়েস ইট। নো, আপনার
চাকরি কমাতে হবে, মানে প্রাইভেট সেক্টরে আপনাদেরকে যেতে হবে, কারণ সব ব্রাইট মাইন্ড যদি এই জায়গায় যায় এটা তো ভালো জিনিস না। এখন সকল জায়গায় প্রচুর লোক, আর্মিতেও আমি দেখলাম যে আগে যে কাজটা কর্নেলরা করতো ওটা এখন মেজর জেনারেল করছে, সব জায়গায় ডাইলিউট হচ্ছে সব কাজ, এবং এইটা হচ্ছে কি রেসিপি ফর ডিজাস্টার। আমাদের যদি আপনার মিলিটারি অ্যাকচুয়ালি বড় হয়, যদি কমান্ড ওই রকম বড় হয়, অফকোর্স আপনার অনেক জেনারেল লাগবে, কিন্তু বাংলাদেশের দেখি যে মানে আমি তো আগে এতটা ক্লিয়ার কাট দেখি নাই, এখন তো আমি জিজ্ঞেস করি, বোঝার চেষ্টা করি। আপনার ব্যাচমেটস have become brigadier generals recently, I think. Yes, that's right, brigadier generals. Now I'm not very welcome, but still I can get that friendship part very well. Yes, but that's okay, but I try to understand what's happening. Yeah. যত বেশি আপনি পজিশন ক্রিয়েট করবেন তত বেশি ঘুষের পাল্লায় পড়তে হবে। ন্যাশনাল রিকনসিলিয়েশনের কথা বলা হয়, বিকজ আমরাও মনে করি যে দিস ইজ ইম্পর্টেন্ট। কোনো না কোনো জায়গাতে আপনার আওয়ামী লীগের সাথে, নট নেসেসারিলি আওয়ামী লীগের সাথে, করছো আপনার পজিশনটা জানতে চাচ্ছি যে নট নেসেসারিলি আওয়ামী লীগের সাথে, ওই দের ইজ এ পোর্শন যারা ওই ওদের যে হোয়াট এভার দি আইডিওলজি ওইটাতে বিশ্বাস করে, ওদের একটা ভোটার বেজ আছে, নট নেসেসারিলি সবাই ওদের এই 15 ইয়ার্সের সাথে কমপ্লাইজ করে, বাট অনেকে করে, মেজরিটি অফ দেম করে। আমরা আসলে কোথায় যাবো? এদেরকে তো আমরা দেশ থেকে বের করে দিতে পারবো না, না আমরা এদের সঙ্গে আনলেস দে গো থ্রু আ প্রসেস আমরা তাদের সাথে সহাবস্থানটা নিশ্চিত করতে পারবো। সো হোয়াট শুড উই বি ডুইং অ্যাজ আ কান্ট্রি অর অ্যাজ আ পলিটি? আমার কাছে মনে হয় কি যে আসলে ফার্স্ট অফ অল উই নিড টু রিভিল দ্য ট্রুথ, যে অ্যান্ড দ্য ট্রুথ ইজ দ্যাট do we want to punish a person for his or her belief? Okay, I think that's the first question we need to answer. এখন আওয়ামী লীগের যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনে কি মানবতা বিরোধী কিছু আছে? This is my question to you as a lawyer. প্রাইমারি দর্শনে নাই, কিন্তু ইন প্র্যাকটিস আছে, ঠিক আছে, ফাইন, আই অ্যাকসেপ্ট দ্যাট। সো ইন প্র্যাকটিসে যে রাজনৈতিক দর্শনে মানবতা বিরোধী আছে, তোমার পক্ষে এভিডেন্স আছে? জি আছে। তোমাকে সেই এভিডেন্সটা সাবমিট করতে হবে এবং বিচার প্রক্রিয়ায় সে ব্যাপারটাকে আনতে হবে যে দিজ আর দ্য এভিডেন্সেস, বেসড অন দিস আমরা প্রমাণ করছি যে আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনে মানবতা বিরোধী ইনগ্রিডিয়েন্টগুলো আছে, এবং উই স্টার্ট ফ্রম দেয়ার, যে আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব কি দিব না বেসড অন দেয়ার রাজনৈতিক দর্শন। সো দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন তুমি যেটা বললা সেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগ করে তাদেরকে নিয়ে আমরা কী করবো। বাংলাদেশে কত পার্সেন্ট লোক আওয়ামী করে দেখো, ধরেন হোয়াট এভার হ্যাপেন ডিউরিং জুলাই অগস্ট, এটা তো একদম রিসেন্ট, এর বাইরে আমরা 15 ইয়ার্স টানতে পারি। They don't feel it. No, they don't have any remorse. They don't have any remorse. Absolutely true. So, Absolutely as a society, these are like, even if it's 1,000 people, 1,000 people, তাদেরকে তো আমি বের করে দিতে পারছি না দেশ থেকে, না তাদের সবাইকে আমি জেলে ঢুকাতে পারছি, because not directly involved in criminal activity probably. So আমি কি করব তাদের? So the first thing is that যারা ক্রিমিনাল, যারা মার্ডারার, যারা কিলার্স, যারা করাপশন করেছে, প্রত্যেককে বিচার প্রক্রিয়ার মধ্যে আনতে হবে, তাদেরকে পানিশ করতে হবে, প্রসিকিউট করতে হবে। ওকে, সো দ্যাটস আ ডিফারেন্ট কোশ্চেন, ডিফারেন্ট এরিয়া। আর যারা জুলাইয়ে বলো গত 15 বছর ধরো আওয়ামী লীগকে পরোক্ষ প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে বেসড অন দেয়ার বিলিভ, দ্য কাল্ট, তারা, আমি তো মনে করি আওয়ামী লীগ একটা কাল্ট। হ্যাঁ, আওয়ামী লীগ যারা করে, আমি আগে পিছিয়ে আমি মনে করি না তারা কাল্টের বাইরে কিছু একটা, বিকজ তারা কোনোভাবেই তাদের বিশ্বাসের বাইরে কিছু চিন্তা করতে পারে। সো তাদের যে বিশ্বাস, সেই জায়গা থেকে তাদেরকে স্বীকার করতে হবে হোয়াটস রং উইথ দেয়ার কাল্ট, তাদের বিলিফ, তাদেরকে অ্যাপোলোজাইজ করতে হবে। ঠিক আমি মনে করি বাংলাদেশ বিরোধী যা কিছুই হোক, গত 15 বছর ধরে যেটা হয়েছে সেটা বাংলাদেশের অস্তিত্ব বিরোধী হয়েছে। বাংলাদেশ থেকে আমরা বিলিয়ন্স ডলার আমরা বাইরে পাঠিয়ে দিয়েছি। বাংলাদেশে আমরা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আমরা ইম্পোর্ট করেছি। বাংলাদেশে আমরা হাজার হাজার মানুষকে জেলে পাঠিয়েছি, ইনজিওর করেছি তাদের নিজস্ব বিশ্বাসের কারণে। সো আওয়ামী লীগকে সেটা স্বীকার করতে হবে এবং আওয়ামী লীগের সেটা টপ লিডারশিপ থেকে আসতে হবে যে আমরা স্বীকার করছি আমরা ক্রাইম করেছি, এবং তাদেরকে সেভাবে প্রসিকিউট করতে হবে। আর যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে কিংবা ভোট দেয় গত 50 বছর ধরে, তার আগে থেকে পাকিস্তান আমল থেকে ভোট দিয়েছে, তাদেরকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে এবং তারপরে তাদের সাথে সমঝোতার কথা হতে পারে, রিকনসিলিয়েশনের কথা হতে পারে। সো রিকনসিলিয়েশনের প্রথম ধাপটাই হচ্ছে ভাইয়া যে তোমাকে তোমার
কৃতকর্মের জন্য অ্যাপোলোজাইজ করতে হবে, ট্রুথটা রিভিল করতে হবে, এটার জন্য ইনভেস্টিগেটরি বোর্ড লাগবে, তারা করবে, এবং তারপর আমরা রিকনসিলিয়েশনের কথা বলবো। বিকজ অ্যাট দ্য এন্ড, to be honest, we need harmony in the society. But how do we do that? What should be the mechanism? What should be the process? এটাকে আলোচনা করে ঠিক করতে হবে। এবং যেটা হয়েছে সাউথ আফ্রিকাতে হয়েছে, রুয়ান্ডাতে হয়েছে, চিলিতে হয়েছে, আর্জেন্টিনাতে হয়েছে, আমাদেরকে ওই দেশগুলোর কথা চিন্তা করতে হবে, বাংলাদেশি কনটেক্সটের কথা চিন্তা করতে হবে। বাংলাদেশি কনটেক্সট কেন ডিফারেন্ট হবে অন্যান্য দেশগুলোর কনটেক্সট থেকে? সো এইগুলো সব কিছু অ্যানালাইজ করে আমাদের সিদ্ধান্তে আসতে হবে। আমি আপনাকে জাস্ট এইটাতে একটু অ্যাড করি আপনি বলার আগে। আপনি এটা নিয়ে তখন লিখেছিলেন ন্যাশনাল রিকনসিলিয়েশনের কথাটা, আমি যদি দফা আকারে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিল, তারপরে আপনি এটা নিয়ে লিখেছিলেন, এবং ইন পার্টিকুলার আপনি একটু স্কেপটিক্যালও ছিলেন যে রিকনসিলিয়েশন আসলে আমি কেন করব ইত্যাদি। আমি এখনো তাই, কারণ হচ্ছে কিন্তু একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্টের জন্য তো রিকনসিলিয়েশন প্রসেস দিয়ে যেতে হয়ে তারপরে আসতে হবে না? দ্য পয়েন্ট ইজ, রিকনসিলিয়েশনের জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে যেই ক্রাইম এটা এতটাই ভয়ঙ্কর যে এটা মানে দুই গ্রুপের মধ্যে মারপিট, দুই গ্রুপের মধ্যে ক্রাইম এতটাই ভয়ঙ্কর যে ইউ ক্যানট ডিল উইথ কনভেনশনাল লিগাল সিস্টেম। এই শর্তটা পূরণ করতে হবে। যেমন রুয়ান্ডায়, সাউথ আফ্রিকায় এত লম্বা সময় ধরে এমন অপরাধ করা হয়েছে না। আমি একটা জিনিস ফার্স্ট অফ অল এই প্রশ্নটা আনতে চাই যে বাংলাদেশে যারা অ্যান্টি ফ্যাসিস্ট পার্টি, আমরা তো আওয়ামী লীগকে কিছুই করিনি, আমরা 100টা লোককে মারিনি। ওয়াই ডু উই শুড হ্যাভ টু সে যে রিকনসিলিয়েশনের কথা প্রথমে আনতে হবে? আমরা যদি ওদের 10,000 লোককে মেরে ফেলতাম, তারপর ওরা যদি বলতো যে রিকনসিলিয়েশন দরকার, আই অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ড যে এটার মধ্যে এমন একটা নেসেসিটি তৈরি হয়েছে, যেই নেসেসিটির জন্য আমাদের রিকনসিলিয়েশনের দিকে যেতে হবে। যে যারা এখানে তো ভিকটিম সব অ্যান্টি ফ্যাসিস্ট গ্রুপ, তাহলে মানে আমি No, you give the solution. What would you do with the 20% of people? আমি বলছি, the thing is, বাংলাদেশে আওয়ামী লীগ প্রথমত ইলেকটোরাল পলিটিক্স করতে দেওয়া যাবে না। এটা হচ্ছে নাম্বার 1। জি, ইলেকটোরাল পলিটিক্স করতে না দেওয়ার বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, বিভিন্ন রাইটফুল প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে হবে। হ্যাঁ, রাইটফুল প্রক্রিয়াগুলো কি আমি আগে বলছি, কিন্তু বটম লাইন হচ্ছে কি বাংলাদেশে আওয়ামী লীগকে আপনি ইলেকটোরাল পলিটিক্সে ইনভলভ করতে পারবেন না। কেন? কারণ এরা হচ্ছে সেই মানুষ যারা আপনার দ্য ভেরি এসেন্স অফ ইলেকটোরাল প্রসেস সেটাকে ধ্বংস করছে। সেটা তো আমার পরিবার থেকে বেশি কেউ জানে না। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে গিয়ে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যারা এই অ্যাট্রসিটির সাথে ইনভলভড, এদের প্রত্যেকের বিচার করতে হবে। এই ব্যাপারে কোনো ধরনের শৈথিল্য, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই কয়েক মাসে অনেকে পালায় গেছে, অ্যান্ড আই এম রেডি টু অ্যাকসেপ্ট যে ওই সময় বাংলাদেশের যেই ল অ্যান্ড অর্ডার সিস্টেম ছিল ওইটা এতটাই ভঙ্গুর ছিল, এটা হতে পারে। কিন্তু ইভেনচুয়ালি নেক্সট গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টকে এখন থেকে বলতে হবে যে নো, আমরা আওয়ামী লীগের যারা এটার সাথে ইনভলভ, যারা অ্যাট্রসিটির সাথে, দুর্নীতির সাথে গত 15 বছর, এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। না, দ্য থার্ড লেয়ার অফ পিপল, যেটা আপনারা জিজ্ঞেস করছেন, সমাজ যেটা বলছে যে যারা বেসিকলি মোরাল ক্রাইম করেছে এসেনশিয়ালি, কিন্তু লিগাল ক্রাইম করেনি। জাফর ইকবাল সাহেব, রাইট? লিগাল ক্রাইম করেনি কিনা আমি জানি না। ওইটা নিয়ে আবার আলোচনা হতে পারে। লেটস নট গিভ এক্সাম্পলস, বাট জেনারেলাইজড আন্ডারস্ট্যান্ডেবল ইথিক্যাল রং যারা করেছে। আমি যেটা বোঝার জন্য বলছি, যারা এথিক্যাল রং কাজ করেছে কিন্তু লিগাল কোড ব্রেক করেনি। এখন ব্রেক অ্যাকচুয়ালি করে কি করে না সেটা নিয়ে আলোচনা হতে, কিন্তু আমি জাস্ট কথার খাতিরে বলছি যে যারা লিগাল কোড ব্রেক করেনি, এদেরকে আমাদের সোসাইটি লেভেলে ডিল করতে হবে। এদেরকে ডিল করার জন্য আপনি যদি লিগাল ফ্রেমওয়ার্ক টেনে আনেন, ইটস এ ভেরি ব্যাড মানে প্রেসিডেন্স ক্রিয়েট করবে। হ্যাঁ, এখন এদেরকে আমি একটা প্রশ্ন করি, এখন এদেরকে ডিল করার জন্য তুমি কি এখন এদেরকে ক্রমাগত মানে সোশ্যালি ম্যালাইন করবা, অ্যাসাসিনেট করবা, মানে তাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্য দিয়ে তারা যাবে, মানে আদতে এটা কি আনবে? I understand your point and it is terrible. It's tagging and we all know what they have done. Yes, কিন্তু
তাদের তো পানিশমেন্টও পেতে হবে। অফকোর্স তাদের পানিশমেন্টকে তুমি কিভাবে দিবা? তুমি না। বলছো যে লিগালি হবে না। না, তাদের মোরাল কোড ব্রেক করার জন্য লিগাল কোড টেনে আনা, এইটার যে প্রেসিডেন্স, এটা আমি কগনিসেন্ট অ্যাবাউট দ্য ফিউচার অফ আওয়ার পিপল, যে এই যদি আমরা এই কাজটা মানে একটা স্লিপারি স্লোপ, এখানে যদি আমরা যাই তাহলে ভবিষ্যতে বহু ধরনের মোরাল কোড ব্রেক করার জন্য মানুষ লিগাল কোর্টে বিচার করবে, এবং এইটা ভয়ঙ্কর একটা প্রেসিডেন্স। এই ব্যাপারে এই সার্টেন পয়েন্টটাতে আমি ভাইয়ের সাথে একদম 100% অ্যাগ্রি করি। জাস্ট মোরাল কোড এন্ড লিগাল কোড ইজ ভেরি ডিফারেন্ট। সো এখানে আমি আসলে দ্যাটস ওয়াই ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। না, যেমন ধরেন আপনি যে মোরাল কোডটা ব্রেক করছে, লেটস নট ফরগেট যে তার সোসাইটিতে সে কিন্তু মানে রেপ্রেহেন্সিবল মানুষ হিসেবে একটা এফেক্ট কিন্তু তার আছে। এইটা কিন্তু কোনো অংশেই ছোট করে দেখার উপায় নাই। যেমন ধরেন আই এম কনফিডেন্ট যে ধরেন এখন থেকে 20 বছর পর জাফর ইকবাল সাহেব শিশু সাহিত্যিক হিসেবে একটা ইনসিগনিফিক্যান্ট রাইটারে পরিণত হবে, এবং মানুষ ভুলে যাবে, আ গ্রেট নাম্বার অফ পিপল উইল ফরগেট যে এই নামের একজন লেখক ওই সময় মানে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইন রিয়ালিটি লেট 90s এবং আর্লি 2000s ওই সময়টাতে সে কিন্তু সাহিত্যিক হিসাবে কিংবা ওপিনিয়ন মেকার হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিলেন। হ্যাঁ, ওই জিনিসটা কমপ্লিটলি যে এই যে তার ফেজ আউট হয়ে যাচ্ছে একজনের লাইফে, এটা কিন্তু পানিশমেন্ট হিসেবে খুব খারাপ পানিশমেন্ট না। মানে মানে আচ্ছা, খারাপ ভালোর কথা বলছি না, আমি বলছি মানে কম সিভিয়ার না, আমি এটা বলতে চাচ্ছি যে পানিশমেন্ট হিসেবে এটা কম সিভিয়ার পানিশমেন্ট না, এবং দে হ্যাভ টু বেয়ার ইট। এবং অল আই ওয়ান্ট যে এখানে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, তারা কি রিকনসিলিয়েশন চায়? তারা তো চায় না। না, টিল ডেট তো তারা কি চায় না, তারা চায় যে কোনো দিন তারা ফিরে আসবে। তারা অনেকে সাবধান, অনেক জায়গায় সাবধান করছে, বিভিন্ন জায়গায় গেটের সামনে লিখে দিয়ে আসছে। আমি দেখেছি মানে এটা বৈষম্য বিরোধী অনেকের বাসায় দে পোস্ট ফটোজ, যে অনেকের বাসার সামনে লিখে দিয়ে আসে যে কাফনের কাপড় প্রস্তুত রাখ, এই জাতীয় কথাবার্তা। জয় বাংলা লিখলে দ্যাটস আ ডিফারেন্ট থিং, পলিটিক্যাল সিরিয়াসলি ধরো লেখালেখি হচ্ছে, এটা হচ্ছে আপা, আমি শো ইউ লেটার, এটা হচ্ছে, এটা ঢাকাতেও হয়েছে, ঢাকার বাইরেও হয়েছে, অনেক হয়েছে। কত সাহস এদের! কাফনের কাপড় প্রস্তুত রাখ, মৃত্যুর জন্য প্রস্তুত হও, ইত্যাদি ইত্যাদি। না, এগুলো তো শেখ মুজিবের দলের সব, এটা লুকায় থেকে জাঙ্গিয়ার বুক পকেটে কথা বলে লম্বা লম্বা, তো এগুলো তো মানে এদের স্বভাব করা হবে তো এগুলো। হ্যাঁ, আচ্ছা, হোয়াটএভার। তা এই যে প্রবলেম এদের তো এখান থেকে কোনো বের হবে, ওদের ট্যাগলাইন হবে, তাই না? সেলিং পয়েন্ট, রাইট। আপাতত 1998 ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। হ্যাঁ। আর ভাইয়ার আপনি সেম ডিপার্টমেন্টে ছিলেন না? না, আমি ছিলাম বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফাহাম ছিল মাইক্রোবায়োলজিতে। তো ফার্স্ট দেখা কি ইউনিভার্সিটিতে? না, আমাদের হচ্ছে ডিবেট করতে গিয়ে। আমি হোলি ক্রস স্কুল থেকে, কলেজ থেকে ডিবেট করতাম, আর ফাহাম আসতো কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ডিবেট ফেস্টিভ্যালে। which year if you can remember? কোন ইয়ার এটা? 96 মানে কোনটা? ডিবেট ফেস্টিভ্যাল। ডিবেট কথা বলছেন 96 এ? আই হোপ সো, ইয়া। আমরা তখন ছিলামই না, যাই হোক, জন্মই হয়নি। ওই তো এরকম আছে। সর্বনাশ, দ্যাট সাউন্ডস এনশিয়েন্ট। একদম। আপনি 9 এ ছিলেন তাহলে, ক্লাস 9 এর রাউন্ড মনে হচ্ছে। না, 96 এ আমি ইন্টারমিডিয়েট দিয়ে ক্যাডেট কলেজ থেকে বান্দাগরু ছাড় পেয়েছি। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনি হচ্ছে যেটা আমি বলছিলাম যে একটা পোস্ট ছিল আপনার। হ্যাঁ, পোস্টটা নট নেসেসারিলি ছাত্র জীবন নিয়ে ছিল, ইট ওয়াজ অ্যাবাউট সামথিং রিলেটেড টু স্টুডেন্টস, হোয়াট আর দে ডুইং, ব্লা ব্লা ব্লা। এখানে ফার্স্ট কমেন্ট, এটা মনে আছে একদম, মানে আই ক্যান শো দ্য স্ক্রিনশট, পরে আমি দেখাচ্ছি আপনাকে, যে আপনাকে কেউ একজন জিজ্ঞেস যে সামওয়ান যারা আপনাকে 5 আগস্টের আগেও হেট করতো, যারা তাদের কেউ একজন আপনাকে কমেন্ট করলো যে তাহলে আপনি ছাত্র জীবনে কি করেছেন, দুইটা কিন্তু কোয়েশ্চেন মার্ক। মানে আপনি খুব সুন্দর একটা আনসার দিয়েছেন এক ওয়ার্ডে। ডু ইউ রিমেম্বার? না। আমি কি লিখছেন বলেন আপনি? রিপ্লাই দিচ্ছি, ধরেন আমি কমেন্ট করলাম যে তাহলে আপনি ছাত্র জীবনে কি করেছেন, উনি যে ট্যাগ আসে না রিপ্লাই, সাইফো প্রেম দাড়ি শেষ। মানে এইটা এত মানে ভাইরাল হয়েছে, ওইটা আমার মনে হয় যে ওইটার স্ক্রিনশট নিয়ে আমি দিছিলাম, তারপরে অনেকে ওইটা নিয়ে আপনার সাথে আপনি সবগুলো পোস্টে এসে হা দিয়ে গেছেন আমাদের। দ্যাটস
ট্রু আই সাপোজ মানে দ্যাটস অল ইউ ডিড ছাত্র জীবনে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার অভিনয় করতে গেছি শুরু করে মানে পিছিয়ে পিছিয়ে গেছিলেন ইন এনি ওয়ে দ্যাট আই ডোন্ট রিমেম্বার হোয়াট আই রিমেম্বার হচ্ছে গিয়ে পড়াশোনা তো করতে হবে জি বাংলাদেশ থেকে মানে আম্মা তো বললো দেশের বাইরে যেতে তো আমি তো ওই যে অল্প বয়সে প্রেমে পড়লে আর কি যা হয় আর কি মানে তখন তখন ঢাকা তখনও ছিল না কিছু তখন মানে ঢাকা আপনার দিক থেকে বিশ্ববিদ্যালয়কে ছিল। আমার ঢাকা একটা প্রপার বিশ্ববিদ্যালয় মনে হতো আচ্ছা আই কনভিন্সড মাই সেলফ দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি আ প্রপার ইউনিভার্সিটি হ্যাঁ এই যে ছোটবেলায় প্রেম করলে আসলে অনেক সব মনে মানে ততদিনে কি লাইক ইউ ওয়ার এগেন সরি ততদিনে কি ইউ ওয়ার ডেটিং অলরেডি বিফোর এন্টারিং ইনটু দ্য ইউনিভার্সিটি অর জাস্ট আপনার দিক থেকে ছিল আমার আসলে মনে নাই সব কথা না মানে স্যাড স্যাড ভেরি স্যাড মনে নেই অনেক দিন আগের কথা জি সো আপনারা হচ্ছে আপনাদেরকে মানুষ বিভিন্নভাবে অ্যাকচুয়ালি দেখে এর মধ্যে একটা পারসেপশন হচ্ছে যে ইউ আর আ পাওয়ার কাপল সো এই জিনিসটা কি আপনাদের কখনো মনে হয়েছে না আমি টিপিক্যালি হয়তো বা এরকম যে দুইজনই আপনারা হাইলি এডুকেটেড দুইজনই ওয়ার্কিং ইন ইয়োর প্রবাবলি ডিজায়ার্ড প্রফেশন বাথরুম ধোন জি বাথরুম ধোন জি আই ডু আচ্ছা তো পাওয়ার কাপলের একজন বাথরুম ধোয় এইটা তো ভাই পাওয়ার বাথরুম তো ইজ লাইক আ ভেরি লাইক ক্লোজ থিং পাওয়ারটা কোথায় আমি তো বুঝলাম নট পাওয়ার ইন দ্য সেন্স যে আই মিন আইডিয়াল মোর লাইক আইডিয়াল হু নোজ আই ডোন্ট নো আপনার এটা মনে হয় না না অন আ পার্সোনাল লেভেল ইউ ক্যান বি ভেরি কম্পেটেবল উইথ ইচ আদার ওই সেন্সে আমি বলছি না আমি বলছি দ্য সেন্স দ্যাট পিপল পারসিভ ইউ অ্যাজ আইডিয়াল সো ডু ইউ ফিল লাইক যে তারা যে আইডিয়ালটা ভাবছে ইটস গুড অবজারভেশন অর হোয়াট আমি নিজে ব্যাপারটা আসলে বুঝি না আমি নিজে ফিল করি না আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে আমি কিংবা ফাহাম দুজনে পড়াশোনা করেছি খুব কঠোর পরিশ্রম করেছি করে আমরা একটা জায়গায় এসেছি আলহামদুলিল্লাহ ফর দ্যাট এবং আমরা কাজ করছি হ্যাঁ আমরা যে লাইনে পড়াশোনা করেছি সে লাইনে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো পজিশনে কাজ করছি এবং অস্ট্রেলিয়ান পাবলিকের জন্য আমরা কাজ করছি এবং আমি ওখানে নন প্রফিট করি ওখানে আন্ডার প্রিভিলেজ মেয়েদের জন্য বাচ্চাদের জন্য কাজ করি বাংলাদেশেও কাজ করি ফাহামের মতো করে ও তো বেসিক্যালি আমার ওকে মনে হয় ইজ এ ফিলোসফার হ্যাঁ তো আপনারা অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন বাট আই থিঙ্ক হি ইজ এ ফিলোসফার হ্যাঁ ওর নিজস্ব চিন্তা ভাবনার সঙ্গে তো আমার অনেক কনফ্লিক্ট করে অনেক তর্ক হয় হ্যাঁ সো ইভেন মানে অনেক কি বলবো সামাজিক আড্ডাতেও ওর সঙ্গে আমার অনেক কনফ্লিক্ট হয় সো হি হ্যাজ হিজ ওন ওয়ে অফ থিঙ্কিং হ্যাঁ সো হি ইজ আ ফিলোসফার আর আমি মনে করি যে আমি কাজ করতে পছন্দ করি আই উড রাদার ডু দ্য ওয়ার্ক হ্যাঁ সো আই রিয়েলি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ পাওয়ার কাপল বাট আমি মনে করি যে আমরা দুজনের জায়গা থেকে কাজ করে যাচ্ছি দ্যাটস ইট নাথিং এলস তো আপনি হচ্ছে থ্যাংক ইউ ফর দ্য কনটেক্সট বাট আপনি যে একাডেমিক্যালি ইউ হ্যাভ বিন ইন ঢাকা ইউনিভার্সিটি অনার্স করেছেন মাস্টার্সও কি করেছিলেন মানে লাইক ঢাকা ইউনিভার্সিটি যে ফ্রি মাস্টার্সটা সবাই করে +1 না আমরা মাস্টার্স করিনি টু বি অনেস্ট আমরা ভালো হয়ে গেছিলাম এবং আমরা অনার্স করে অনার্সে পরে সবাই ভালো হয় আমার অনেক ইচ্ছা হইলো অনার্সে পরে যে ভালো হয়ে যায় বাট অনার্সে পরে মনে হয়েছে ইট ওয়াজ লেট দেন আমি বার করলাম শেষ করে চলে আসলাম না আমরা অনার্স করেই আমরা মাস্টার্স করিনি বিকজ আমাদের আরেকটা প্ল্যান ছিল যে আমরা তখন বিয়ে করে আমরা দেশের বাইরে যাব আচ্ছা ইউ হ্যাভ বিন Dhaka University teacher as well. Right. People don't know about it much. So can you please say about it? হ্যাঁ সো আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে আমি কিন্তু স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে একেবারে ওদের ল্যাবে বাজিতপুরে যে ফ্যাক্টরি সেখানে কাজ করেছিলাম বায়োকেমিস্ট্রি পড়ে 6 মাসের মতো কাজ করি তো তারপরে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভ্যাকেন্সি তৈরি হয় তখন সেখানে আই গট ইন্টারভিউড এবং আমি ওখানে লেকচার হিসেবে জয়েন করি সো ওখানে কিছুদিন কাজ করার পরে আমি পিএইচডির অফার পেয়ে যাই তো পিএইচডির অফার পেয়ে তখন আমি চলে যাই হচ্ছে অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ওখানে ফুল স্কলারশিপ পাই তো পেয়ে আমি চলে যাই তারপরে ফাহামও আসে এবং ফাহামও ইভেনচুয়ালি পিএইচডি শেষ করে তো পিএইচডি শেষ করে কিন্তু আমি বাংলাদেশে ফিরে এসে আবার ঢাকা ইউনিভার্সিটিতে ব্র্যাকেট ছিলাম ঢাকা ইউনিভার্সিটি ব্যাক ইন হুইচ ইয়ার ব্যাক ইন 2010 হ্যাঁ 10-এ ফিরে আসি তো 10-এ ফিরে আসার পর আবার আমি ঢাকা ইউনিভার্সিটি জয়েন করি তো জয়েন করার পরে আমি পড়ানো শুরু করি তখন আমি মাস্টার্সের ক্লাস নিতাম
তো তারপর I got an offer from Australian National University as well for postdoctoral fellowship. তো তখন যখন ওখানে আমি চিঠি নিয়ে যাই ছুটির জন্য, তখন উনি আমাকে ছুটি দেন না, ভিসি স্যার। হ্যাঁ, তখন কে ছিলেন আমার মনে, আরিফিন সিদ্দিকী ছিল, দ্যাটস রাইট। তো এবং আমার সঙ্গে কিন্তু আমার পুরো ডিপার্টমেন্ট আমাকে সাপোর্ট দিয়েছিল, অ্যান্ড আই ওয়াজ ভেরি গ্রেটফুল টু দেম, বিকজ তার আগে দুজন শিক্ষক আমারই কালিগ ছিলেন, তারা আবার পোস্টডকে ছুটি পেয়ে তারা জাপানে চলে যায়, বাট আমাকে কী কারণে তখন ছুটি দেওয়া হয়নি আমি জানি না, বাট আমাকে তখন রিজেক্ট করে, হ্যাঁ ছুটি দেওয়া হবে না। তখন আমি মনে করি ওকে ফাইন, হোয়াট এভার, ইউ ডোন্ট নিড মি, হ্যাঁ ইমোশনাল হয়ে আমি তখন চাকরি থেকে রিজাইন করি, এবং যা টাকা পয়সা ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে পেত প্রত্যেকটা টাকা পেনি পেনি করে রেজিস্টার বিল্ডিংয়ে গিয়ে আমি শোধ করে আসি। সো দ্যাটস হাউ আই লেফট বাংলাদেশ, এবং তখন কি আপনি ছিলেন দেশে? তখন আমি পিএইচডি শেষ করার মানে ফাইনাল ফিউ ডেজ when thesis leak. আপনিও কি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি? হ্যাঁ, with same scholarship and everything. হ্যাঁ। তবে ফার্ম অলরেডি কিন্তু মানে বাসা গোছানো সব শুরু করে দিয়েছে, মানে আমি চলে এসে জয়েন করেছি, আমাকে জয়েন করতে হবে, ও বাসা মুভ করে, মানে আমরা উই আর গোয়িং ব্যাক টু বাংলাদেশ। আমি বাসা খালি বাসায় ছিলাম, মানে there was just মানে nothing, there was nothing। হ্যাঁ, তখন আমাদের মেয়ে হয়নি, তো we were just about to leave and আমি তারপর সে আর এক ইতিহাস, সেটাই। যাই হোক তো আপনার এটা ফার্স্ট ফার্মের কাছ থেকে শুনবো যে life as a skilled immigrant in Australia. I mean, people do talk about immigration a lot. এখন তো আসলে এটা জিনিস influx of students going abroad or trying to go abroad, ভালো লাগে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আপনাদের টাইমে তো বিষয়টা আমার যতটুকু মনে পড়ে এরকম পুরোপুরি ছিল না, যে এত কঠিন ছিল না। 1-2 নম্বর জিনিস হয়তো এরকমও ছিল না যে মানে আমার যেতেই হবে, না হলে আসলে আমি কিছু করতে পারবো না। এখন আই ক্যান সেই উইথ রেসপন্সিবিলিটি যে মানুষ এটা মনে করে আমি দেশে থাকলে আমি কিছু করতে পারবো না, গেলেই কিছু করতে পারবো। আপনাদের টাইমে তো এটা ছিল না। সো লাইফ অ্যাজ আ স্কিলড ইমিগ্রেন্ট ইন অস্ট্রেলিয়া, হাউ ডু ইউ সি ইট? অর আই মিন মানুষ আপনাদেরকে অনেক প্রিভিলেজডও মনে করে ফর ভেরিয়াস রিজনস, আই ডোন্ট নো, বাট ইয়া প্লিজ। মানুষ কত কিছু মনে করে না, আপনি অ্যাজ এ স্কিলড ইমিগ্রেন্ট ইন অস্ট্রেলিয়া ওই বিষয়টা নিয়ে আপনি বলেন, মানুষ চাই মনে করো। এক্স্যাক্টলি। তো আমি স্কিলড ইমিগ্রেন্ট হিসেবে লাইফ ইজ গুড ইন দ্য সেন্স যে আমি আসলে পয়সার বিচারে লাইফ দেখি না, আমি দেখি সময়ের বিচারে। মানে যে কাজটা আপনি করেন সেই কাজটা করার পর আপনার সময় কতটা আছে। তো আমার সেই দিক থেকে আমি ব্লেসড যে আমি যে লেখক হতে সারা জীবন লেখকই হতে চেয়েছিলাম, সেই লেখক হওয়াটা বাংলাদেশে আমার পক্ষে সম্ভব ছিল না। কেননা আপনার যে টাইমটা দরকার সেই টাইমটা বাংলাদেশের আরবান লাইফে আমাকে অ্যালাউ করতো না, যেটা আমি অস্ট্রেলিয়ায় থাকার কারণে অ্যালাউ করে। এবং আমার মেয়ের সাথে মানে সময় দেওয়াটা এটা সম্ভব হতো না মানে বাংলাদেশে থাকলে, অন্যদেরকে দেখে যা মনে হলো। তো ওইটা ইনভলভড, তো দ্যাট ইজ আ ব্লেসিং। আর লাইফ, আমি খুব সহজ সরল মানুষ, তো আমার যেই লাইফের গোল, আমার যে ফিলসফি, সেটা বাংলাদেশে থাকলে খুব ডিফিকাল্ট হতো এই সেন্সে যে বাংলাদেশে আপনাকে মিথ্যা কথা বলতে হয়। বাংলাদেশে লাইফ সার্ভাইভ করার জন্য মিথ্যা কথা বলতে হয়। ওগুলার থেকে আল্লাহ আমাকে রহমত দিচ্ছে। তো ইটস এ সিম্পল লাইফ। এবং আপনার যে প্রশ্ন যে অন্যদের জন্য হয়তো বা আপনি জিজ্ঞেস করছেন স্কিলড ইমিগ্রেন্ট হিসেবে কীরকম, অন্যদের জন্য স্কিলড ইমিগ্রেন্ট অস্ট্রেলিয়া কীরকম, এটা তো আবার অন্যদিকে চলে যাচ্ছে, অন্যের পার্সপেক্টিভ থাকবে। আমি জাস্ট এটা এই হিসেবে বলতে চাই যে seeing the influx, I don't feel good about it. এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমি মনে করি যে if you have opportunity, go anywhere, whatever you want to do, but normally speaking I don't prefer people just going outside Bangladesh just to stay there and stuff. It's my personal belief. So এই পয়েন্ট অফ ভিউ থেকে না, মানে ইন জেনারেল যে ইনফ্লাক্সটাকে কীভাবে দেখেন, যে স্টুডেন্টস আর গোয়িং, থাউজেন্ডস অফ স্টুডেন্টস আর গোয়িং এভরি ইয়ার, and then government is spending money ইত্যাদি, আমি যদি ওই পার্সপেক্টিভেও চিন্তা করি। So but government, how they are spending money for, like, you mean before they leave? Like throughout the education process, এখানে গভর্নমেন্টের তো whatever we say, education is যতই খারাপ হোক, there is a certain amount of investment if you see it that way. So I tell you যে দেখেন, আপনার যে মানুষ হিসেবে আপনি তো সরকারের গোলাম না। না, obviously না। হ্যাঁ,
এবং সরকার আপনার প্রতি যেই এক্সপেন্ডিচার করার কথা, এইটা আপনি একটা মানে কি বলবো, আপনি একটা কাল্পনিক একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছেন যে অনেক টাকা খরচ করে, কম্পেয়ার টু হোয়াট, কম্পেয়ার টু ইউএস, কম্পেয়ার টু ইন্ডিয়া, কম্পেয়ার টু পাকিস্তান, কম্পেয়ার টু অস্ট্রেলিয়া, কার তুলনায় সরকার আমার পিছনে খরচ করে? না আমাকে কি সরকার ছাড়া থাকার কোনো সম্ভাবনা আছে? মানে আপনি হোয়াট ইউ আর নেসেসারিলি কামিং অ্যাট হচ্ছে যে আমাদের একটা রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। জি, মেবি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। ওর কৃতজ্ঞতাকে আপনি তো ওই কারণে ব্ল্যাকমেল করার, আপনি তো মানে কি আমি আমাকে অ্যাকিউজ করছেন, আপনি আমাকে চেষ্টা করছেন না। আমি বলছি আমার পার্সোনাল বিলিভ যেটাই থাকুক, আমি বলছি প্রতি বছর যে ইনফ্লাক্স হচ্ছে এটা তো ব্রেনও হচ্ছে, সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলেন যে এটা কি এখানে সিস্টেমটা জাস্ট এটা এরকম তো না। আমি যখন একটা ফিল করছি যে আমি না গেলে কিছু পারবো না, দ্যাট ইজ আ প্রবলেম। আমি যাচ্ছি, দ্যাটস নট আ প্রবলেম। আমি একটা ভালো চাকরি পাচ্ছি, ধরেন বাংলাদেশের স্পেস ইন্ডাস্ট্রি নাই, আমি অ্যারোনটিক্সে ইন্টারেস্টেড, সো আমার বাইরেই যেতে হবে টু থ্রাইভ ইন দ্যাট প্রফেশন। আবার আমি যদি অ্যাজ এ লয়ার মনে করি যে না আমার আসলে বাইরে না গেলে আমি কিছু করতে পারবো না, দ্যাটস প্রবলেমেটিক। যেমন আমি ওই পয়েন্ট থেকে বলছি। হ্যাঁ, ওকে, না যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল বায়োকেমিস্ট্রিতে, আমি মনে করি আমি যদি একাডেমিয়ায় থাকতে হয়, আই হ্যাভ টু ডু পোস্ট ডক্টরাল রিসার্চ। হ্যাঁ, বিকজ একাডেমিয়াতে আমার পার্সপেক্টিভ থেকে আই নিড পাবলিকেশনস, পিয়ার রিভিউড পাবলিকেশনস, এবং যেটা বাংলাদেশের কনটেক্সটে ভালো জার্নালে আমার লাইনে কাজ করাটা ওই সময় অলমোস্ট ইম্পসিবল ছিল। আমি এখন জানি না 2025 সালে কী হচ্ছে। সো ও ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে আমার এখন যাওয়া দরকার, আমাকে যেতে হবে, এবং আই টুক দ্য ডিসিশন যে ওকে, আই এম গনা লিভ বাংলাদেশ অ্যাট দিস মোমেন্ট। আই এম নট শিওর হোয়াটস গনা হ্যাপেন ইন নিয়ার ফিউচার। এবার আমি শিওর যে এরকম অনেক এরিয়াতে এরকম মানুষেরা আছে, ছেলেরা যারা মনে করে তাদের বাইরে গেলে তাদের নিজস্ব পার্সোনাল ডেভেলপমেন্টটা বেশি হবে, তারা ফ্লারিশ করবে। কিন্তু আপনি যখন বলছেন যে রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা থেকে, মানে আমি বুঝতে পেরেছি সাম সর্ট অফ রেসপন্সিবিলিটি। আমি ফ্রম আ ভেরি I think traditional point of view I get it, but I do agree. আমি নিজেও এক সময় এভাবে চিন্তা করতাম, এখনো চিন্তা করি যে আমার বাংলাদেশকে দেওয়ার কিছু আছে। I mean you are doing it. হ্যাঁ, তো কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশ একটা রাষ্ট্র কিন্তু চলে জনগণের ট্যাক্সের টাকাতে। সেখানে রাষ্ট্র আমার ট্যাক্স নিয়ে আসলে আমাকে কত % সার্ভ করছে, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। অস্ট্রেলিয়াতে আপনি যখন ট্যাক্স দিচ্ছেন প্রতি বছর ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ করে তারা একটা পুরো গ্রাফ করে দেয় যে আপনার ট্যাক্সের কত % শিক্ষা খাতে ব্যয় হয়েছে, আপনার ট্যাক্সের কত % হেলথে হয়েছে। যখন ইংল্যান্ডে ছিলাম আমরা ট্যাক্স দিতামই না, ইউ নো স্টুডেন্ট লাইফে ছিলাম, still we used to have this email আসতো লাস্টের দিকে। So yeah, so that's the thing, এটা আসলে একটা রেসিপ্রোকাল ব্যাপার। আমি তো মনে করি যে বাংলাদেশে আমরা সত্যি কথা নাগরিকের প্রতারিত হয়েছি। হ্যাঁ, রাষ্ট্র দ্বারা এই যে ব্যুরোক্রেসির কথা বলি, রাজনীতিকদের কথা বলি, আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন সময় প্রতারিত হয়েছি। And this is a golden opportunity. That is a very long discussion. হ্যাঁ, আসলে সময় তো নেই আমাদের হাতে। থ্যাংক ইউ এই জায়গাতে বলার জন্য। জাস্ট লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে। You have been in a political family. You are in some sort of a political environment. Your husband, he is a political analyst, if you call it that way. So what do you think in near future or in like some time in the future, আপনি কি কখনো রাজনীতিতে, সরাসরি রাজনীতি, সক্রিয় রাজনীতি বলতে আমরা ট্রেডিশনালি যেটা বুঝি, এখানে আসার সম্ভাবনা কতটুকু? এই মুহূর্তে আমি জানি না। হ্যাঁ, আই এম আ ডুয়ার, এটা আমি জানি। আমি রাজনীতিতে আসি আর না আসি, আমি কাজ করতে পছন্দ করি, এবং এমন কাজ করতে পছন্দ করি যেটাতে সাধারণ মানুষ, মোস্টলি আন্ডার প্রিভিলেজড মানুষ উপকৃত হয়। সেটা আমি অস্ট্রেলিয়া থেকেও করেছি, আমি তো পলিটিক্স না করি অস্ট্রেলিয়াতে করছি। হ্যাঁ, সো এবার এখানে আমি ওখানে যে সংগঠন করেছি সেটা কিন্তু এখানে রুরাল বাংলাদেশে আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়ে, তাদের প্যারেন্টদের নিয়ে, তাদের টিচারদের নিয়ে কাজ করছে। আমরা গত বছর যে প্রজেক্টটা শেষ করেছি সেটা হচ্ছে কমার্শিয়াল সেক্স ওয়ার্কারদের বাচ্চাদের মেন্টাল হেলথ নিয়ে। সো আই ডোন্ট নিড টু বি ইন পলিটিক্স টু ডু সামথিং ফর দ্য সোসাইটি। সো আই ডোন্ট নো ভবিষ্যতে কি বলবে, বাট এই মুহূর্তে আমি জানি যে এই মুহূর্তে আমার ইচ্ছা নেই। থ্যাংক ইউ। হোয়াট অ্যাবাউট ফাহাম ভাই? হ্যাভ ইউ থট অ্যাবাউট, আপনি যদিও বলেছেন না আগে, বাট দেন এগেইন ইটস আ কোয়েশ্চেন, যে আপনি কি রাজনীতিতে আসবেন কখনো?
সক্রিয় এটা রাজনীতি কি রয়্যাল এজেন্ট হওয়ার পরে নাকি আগে? সিআইএ এর এজেন্ট হওয়ার আগে আগে না আপনি আগে কি এজেন্ট ছিলেন আগে তো আগে আগে বিহারি জামাতে ছিলাম, সবার আগে জামাতে ছিলাম। বিহারিও ছিল। জাস্ট বিফোর দি রেজিম ফেল তখন তো সিআইএ ছিলেন না না হ্যাঁ, তখন এখন বিহারি আমাকে ছিল। কেউ মানে মানে যেটা আমার কাছে এম্বারেসিং মনে হয় যে একটা ইন্ডিয়ান কিংবা একটা চাইনিজ আপনাকে এমনি এমনি টাকা দিয়ে দিবে, এটা যে এখনো অনেক মানুষ বিশ্বাস করে। So, they're so stupid people. মানে unfortunately মানে that sells, but the thing একটা is, দুঃখজনক ব্যাপার কি যে জীবনে মানুষ যে offer নিজের দিল না। অ্যাচিভমেন্ট নিয়ে কিছু করতে পারে, হ্যাঁ, এটা এটা বিশ্বাস যেন করতে মানে চায় না নিজের কেউ, এক্সপার্টাইজ নিজের যোগ্যতা নিয়েও কিছু করতে পারে, এটা না, মানুষ নিতে পারে আমার না। এটা আমার কাছে দুঃখের বিষয় না। এটা দুঃখের আমার বিষয় হচ্ছে খুবই কি, দুঃখের বিষয়। কেউ কোনোদিন ইনবক্সে অফারও করলো না যে আমি তোকে $100 দিব, হ্যাঁ তুই আমার জন্য এই কাজটা কর, কিন্তু আমি রয়্যাল এজেন্ট হয়ে গেলাম, তারপর সিআইএ এজেন্ট, মানে অ্যাটলিস্ট তো তবে আপনাকে নিয়ে ফিচার আসলে মুভি দেখে আমাদের বুঝতে হবে যে এটা আসলে আপনার ক্যারেক্টারটা। তারা তো কি কি মুভিটাকে বানায়, আপনি তো যেহেতু এজেন্ট, আপনার বাড়িও বিহারে, ইয়েস বিহারি, there will be a movie hopefully soon, but রাজনীতিতে আসবেন না, নাকি আমার তো পয়সাই নেই। এই যে দিস ইজ ইন্টারেস্টিং, আমি এটা মনে হয় মাঝখানে ভুলে গেছিলাম। আপনি কিছুদিন আগেও একবার বললেন যে আপনার টাকা নাই, ইফ মানি ইজ দ্য ব্যারিয়ার, আমরা ক্রাউড ফান্ডিং করতে পারি। নো, আই ওয়ন্ট ডু ইট। ফাহামের ক্রাউড ফান্ডিং করার দরকার হতে পারে, ও হয়তো সারাদিন শুধু বই লিখবে, হ্যাঁ ওকে চাকরি করতে হবে কিন্তু লিখবে। না, আই এম এ ভেরি অনারেবল ম্যান, কিন্তু সো আমি আপনার টাকা নিব না, না না আমি ক্রাউড ফান্ডিং এর টাকাও নিব না। কিন্তু মানে বাংলাদেশে রাজনীতি করতে গেলে আপনার কি লাগবে, আপনাকে দিনে, আমার শ্বশুরকে দেখে আমার যা মনে হয়েছে যে 10 থেকে 12 ঘন্টা, এবং অন্যদের দেখেও মনে হয়েছে যে 10 থেকে 12 ঘন্টা ব্যয় করতে হবে রাজনীতির পিছনে, রাইট? এখন এই 10 থেকে 12 ঘন্টা যদি আপনি ব্যয় করেন, আপনার ইফেক্টিভলি কোনো ডে জব করার উপায় নেই। এখন ডে জব করার যদি উপায় না থাকে, তাহলে আপনার কোনো ইনকাম নেই। এখন আপনি একটা বাসায় থাকবেন, 2টা বাসার ভাড়ায় চলবেন, তাহলে আপনার পক্ষে রাজনীতি করা সম্ভব। আমার তো টাকা নেই, তো এখন আমি যদি রাজনীতি করতে হয়, ওই ভিখারির কাজটা করতে হবে, যেটা বললাম, যে ঠ্যাক দিয়ে তারপর ও আমাকে পয়সা দিবে, রড কাছে টাকা যেতে হবে, সিআইয়ের কাছে টাকা যেতে হবে। তো এইগুলো তো আমার পক্ষে করা সম্ভব না। তো আল্লাহ যা দিছেন, আল্লাহ আমার যার যোগ্যতা তার চেয়ে বেশি টাকা দিয়েছেন, আই এম হ্যাপি উইথ ইট। আমার পক্ষের সবাইকে রাজনীতি করতে হবে কেন? আমি তো রাজনীতির চাইতে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, যে লেখক হিসেবে আমার মনে হয় যে আমার ফার মোর রিচ, মনে হয় ইম্প্যাক্টও রাখতে পারবেন না আপনি বেশি। আমার কোনোদিন এগুলো ইচ্ছাই জাগেনি। আমি সারা জীবন ওই যে আমাকে মানে আলবর্টুর বাহিনী বালের লেখক বলে, আমি অ্যাকচুয়ালি বালের লেখক হতে চেয়েছিলাম, হ্যাঁ। তো দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড অলওয়েজ, অ্যান্ড আই এম হ্যাপি উইথ ইট, সো nothing more. That is the most important thing, I guess, if you are happy with yourself. Yeah. আপনারা অনেক কম সময় নিয়ে বাংলাদেশে এসেছেন, বাট এর মাঝখানেও আপনারা আমাদের আসলে সময় দিয়েছেন, এতগুলো সময়। We have been sitting here for 2 hours, more than 2 hours, so thank you for that. No worries. আমাদের আসলে বাংলাদেশ ডায়ালগ এই ইনিশিয়েটিভটা আমরা এই জন্যই করেছি যে there is a raw version of you, not necessarily the একদম rawest version আমরা দেখাতে পারছি, but then again, so we want to put that in front of the general people, because they think that you are important for them. So that's our point of view. That's very reassuring. No, thank you so much. It's been a privilege, and that is what I call privilege. Yeah, I'm humbled. Please. Hey, thank you. ভাই, আপনি কোনো closing remarks for us? I don't have any closing remarks. I'm grateful that you invited us, and আমার কথা থেকে যদি কারোর কোনো ভালো কিছু হয়, I feel honored. Apart from that, nothing to say, and it's an honor to come to a free Bangladesh. এবং আমি একটা কথাই বারে বারে সব জায়গায় গিয়ে বলি যে বাংলাদেশের তরুণ ছেলেদের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। এর মাধ্যমে আমরা শেষ করছি আমাদের কাউন্টার ন্যারেটিভের প্রথম পর্ব। পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।